হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার স্টার্ট করতেছি ভাই তোমার এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটার লেকচার 6। সো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ডায়োডের ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু বেসিক জিনিসপত্রের দরকার হবে, সেগুলো আমরা শিখবো, যেগুলো আমরা চলতরিতে অলরেডি শিখে আসছি। তো যদি কেউ চলতরি চ্যাপ্টারটা নাও করো কোনো প্রবলেম নেই ভাই, আমরা এখানে আরেকবার দেখাই দিব জিনিসটা যতটুকু লাগে তোমার এখানে। ওকে, সো টেনশন নেওয়ার কিছু নেই ভাই, তুমি সবই বুঝবা এখানে। আর দ্বিতীয় কথা, আজকে হচ্ছে আমরা ডায়োড মডেল জিনিসটা শিখবো। ডায়োড মডেল কি একটু পরে তুমি এখানে টের পাবা, জিনিসটা এটা খুবই সিম্পল জিনিস। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ভাই ফেসবুক গ্রুপ, তোমরা নিশ্চয়ই এখানে জয়েন দেওয়া আছো। সো চলো আমরা তাহলে আজকে আমাদের লেকচারটা স্টার্ট করি ভাই আজকে। তবে আমি অবশ্যই পরামর্শ দিব ভাই, আজকে লেকচারটা দেখার আগে যেন তুমি আগের লেকচারগুলো যেন দেখে আসো। ওকে, আচ্ছা, তো প্রথমে চলো আমরা চলতরিতের কিছু বেসিক পার্ট আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রথমে চলো আমরা আলোচনা করি হচ্ছে তোমার ভাই এই দুইটা জিনিস, দুইটা টার্ম নিয়ে। একটা হচ্ছে ভাই তোমার শর্ট সার্কিট, একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট, আর আরেকটা আমরা আলোচনা করবো তোমার হচ্ছে ভাই ওপেন সার্কিট নিয়ে। এই দুটো জিনিস কি, এটা তোমরা যারা চলতরিত পড়ছো তারা নিশ্চয়ই এটা জানো, আমার লেকচার যারা দেখছো। তারপরে ভাই যদি তুমি জানো আরেকবার রিভাইজ হয়ে যাবে তোমার। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, শর্ট সার্কিট জিনিসটা কি আমি তোমাকে বুঝাই বলি। এখানে ধরো এখানে আমাদের একটা সার্কিট আমরা রাখছি, এখানে সাপোজ ধরো এখানে হচ্ছে আমরা একটা সার্কিট রাখতেছি, এবং ধরো এটা হচ্ছে আমার একটা সার্কিট। তো এখানের মধ্যে একটা রোধ আছে, এখানে একটা ধরো রোধ আছে। ওকে, তাহলে এখানে একটা তোমার রোধ আছে, আর এখানে একটা ধরো তোমার রোধ আছে, আর এখানে সাপোজ ধরো তুমি একটা ব্যাটারিকে লাগাইছো, অর্থাৎ ব্যাটারি বড় প্রান্ত ধরো এখানে, ব্যাটারি ধরো ছোট প্রান্ত তোমার হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, তাহলে ধরো ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ভি পরিমাণ, ব্যাটারি থেকে ধরো যা কারেন্ট বেরিয়েছে আই পরিমাণ। দেখো তো অ্যাকচুয়ালি কি হবে, আমরা একটা কাজ করি, আসো এই সার্কিটটাকে আমরা একটু কপি করে এখানে রাখি, কারণ এটা আমাদের আরেকবার লাগবে। আচ্ছা, এখানে দেখো তাহলে কি হবে ভাই, এখান থেকে ধরো এই রোধের মান ধরো R1, আর এই রোধের মান ধরো R2। অর্থাৎ এখান থেকে সাপোজ ধরো আমরা সবাই জানি ব্যাটারি এটা বড় প্রান্ত পজিটিভ হয়, এটা ব্যাটারি ছোট প্রান্ত নেগেটিভ হয়। আর ব্যাটারি কি ভাই, পাওয়ার সাপ্লাইকারী উপাদান। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, পজিটিভ থেকে কারেন্টটা বের হবে না, পজিটিভ থেকে এখানে কারেন্টটা বের হইলো। দেখো তো কারেন্ট এখান থেকে বের হওয়ার পরে পুরো সার্কিটে পথ কয়টা ভাই, একটা পথ না খালি। তাহলে এখান থেকে বের হওয়ার পরে সেইখানে যাবে, এই R1 রোধের মধ্যে দিয়ে যাবে, R2 রোধের মধ্যে দিয়ে যাবে, এবং সর্বশেষে নেগেটিভ প্রান্তে বা লোয়ার পটেনশিয়ালে ফেরত আসবে। অর্থাৎ তাহলে যদি আমি কারেন্টের গতিপথটাকে যদি আমরা ট্র্যাক করার চেষ্টা করি, তাহলে কারেন্ট এখান থেকে বের হয়েছে, কারেন্ট এদিকে যাবে, কারেন্টটা তোমার এদিকে যাচ্ছে, কারেন্ট তোমার R1 দিয়ে পাস করতেছে, কারেন্ট তোমার এদিকে যাচ্ছে, কারেন্ট তোমার R2 দিয়ে পাস করতেছে, কারেন্ট তোমার এখানে R2 দিয়ে পাস করার পরে এখানে ব্যাক করে আবার নেগেটিভ প্রান্তে বা লোয়ার পটেনশিয়ালে চলে আসতেছে। অর্থাৎ অর্থাৎ দেখো এখানে যে সার্কিটের মধ্যে যারা যারা রোধ আছে সবগুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে ভাই, তোমার এখানে কারেন্ট কিন্তু পাস করতেছে। কেমন? আচ্ছা, তারপর দেখো এমন যদি হয় যে ধরো আমরা এখানে একটা এক্সট্রা করে একটা ধরো শাখা লাগাই দিলাম, একটা ধরো তার লাগাই দিলাম, যেই তারের মধ্যে ধরো কোনো রোধ নাই। সাপোজ ধরো আমি এখানে একটা এক্সট্রা করে একটা তার লাগাই দিলাম, যে তারের মধ্যে তোমার কি নাই, কোনো রোধ নাই। এখন কি হবে কাহিনী, সাপোজ দেখো ধরো এটা তোমার R1 রোধ, এটা তোমার হচ্ছে R2 রোধ। চলো আমরা এখন বোঝার চেষ্টা করি এখন আমার কাহিনীটা কি হবে এখানে। হ্যাঁ, তো অলওয়েজ একটা কারেন্টের বেলা একটা জিনিস মনে রাখবা, কারেন্ট সবসময় শর্টকাট পথ ফলো করার চেষ্টা করে। তাহলে মানে সে হচ্ছে যে সবসময় কি, আমরা যদি এখানে ব্যাটারিকে যদি কারেন্টের ঘর ধরি, কারেন্ট আসলে যেটা চেষ্টা করে ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি যেন ঘরে ফেরত আসতে পারে, সেই চিন্তা ভাবনা করে। অর্থাৎ সবসময় শর্টকাট পথটাকে ফলো করার চেষ্টা করে, অর্থাৎ যেখানে বাধা কম সেদিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে অলওয়েজ মনে রাখবা কি বলতো, আমরা একটা জিনিস যদি এখানে লিখে দিই, একটা নোট আকারে লিখে দিই এখানে, যে আমরা নোটটা লিখবো, তাহলে লিখবো এখানে এরকম ভাই, কারেন্ট সর্বদা, আমরা এখানে তাহলে নোটটা লিখবো এখানে যে কারেন্ট কারেন্ট সর্বদা শর্টকাট পথ ফলো করার চেষ্টা করে, শর্টকাট পথ ফলো করার চেষ্টা করে। অর্থাৎ অর্থাৎ যে পথে বাধা কম সে পথে যাওয়ার বেশি চেষ্টা করে, যে পথে বাধা কম, কারণ যে পথে বাধা বেশি সে পথে যদি যায় তার তো সময় লাগবে বেশি, তাই না? সেটা তো কোনো শর্টকাট হইল না। ওকে, তাহলে যে পথে বাধা কম সে পথে বেশি যাওয়ার চেষ্টা করে, বেশি যাওয়ার চেষ্টা করে।
ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। এবার দেখো তাহলে এই সেকেন্ড ক্ষেত্রে কি হবে, দেখো এখান থেকে ধরো ব্যাটারির এটা তো আমাদের পজিটিভ প্রান্ত আর এটা আমাদের নেগেটিভ প্রান্ত, যেহেতু ব্যাটারি একটা পাওয়ার সাপ্লাইকারী উপাদান তাই এটার পজিটিভ থেকে কারেন্ট বেরিয়েছে ভাই। কারেন্ট বের হওয়ার পরে কারেন্টটা দেখো এখানে আসবে, কারেন্টটা তোমার কোথায় আসবে বলো তো, এখানে আসবে। দেখো এই লাল পয়েন্টে আসার পরে কারেন্টের কাছে এখন দুইটা পথ আছে, সে এই অপর আরেকটা পয়েন্টে, এটাকে যদি আমরা সবুজ পয়েন্ট বলি, সবুজ পয়েন্টে সে দুইভাবে পৌঁছাইতে পারে। কিভাবে একটা পথ হচ্ছে যে ভাই তার কাছে এখানে একটা রোদ আছে, আর আরেকটা পথ হচ্ছে দেখো উপর দিয়ে যদি যায় সে একদমই কোনো রোদ নাই, একদমই কোনো কি নাই বলো তো, রোদ নাই। ওকে, তার মানে জিনিসটা তুমি লক্ষ্য করে দেখো, এখান দিয়ে কারেন্টটা তোমার এখানে লাল পয়েন্টে আসছে, সে সবুজ পয়েন্টে দুইটা পথ দিয়ে পৌঁছাইতে পারে, একটা হচ্ছে এই R1 রোদের মধ্য দিয়ে, আরেকটা হচ্ছে ভাই তোমার এখানে কোনো ধরনের রোদ ছাড়া ওই উপর দিয়ে পাস হইতে পারে। তো রোদ কি করে, নর্মালি বাধা প্রদান করে, তাই না? তাই তোমার কি মনে হয়, তুমি হলে কি করতে ভাই, তুমি তোমার যদি বাসা এটা ধরো তোমার বাসা, এখানে ধরো তোমার তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, তুমি কি R1 রোদের মধ্য দিয়ে যাইতা নাকি উপর দিয়ে চলে যাইতা ভাই? তুমি অবশ্যই কিন্তু উপর দিয়ে চলে যাইতা। কেন? কারণ তুমি শর্টকাট পথ পছন্দ করো। যদি তুমি R1 এর এদিক দিয়ে যাও তাহলে তোমার এখানে বাধার সম্মুখীন হইতে হবে, আর যদি তুমি একদম উপর দিয়ে এখানে চলে আসো তখন তোমার কিন্তু বাধার সম্মুখীন হইতে হবে না। সো এই ঘটনাটাকে বলা হয় তোমার এখানে দেখো, তাহলে তখন কাহিনী কি হয়, এখানে দেখো ধরো এখানে আইটা আসছে না, এই আইটা তোমার লাল পয়েন্টে আসে, লাল পয়েন্টে আসার পরে সে R1 এর মধ্যে দিয়ে না গিয়ে কোন দিক দিয়ে চলে যায় ভাই, উপর দিক দিয়ে চলে যায়, উপর দিক দিয়ে চলে যায়, এদিকে চলে আসে, এদিকে ব্যাক করে, এদিকে চলে আসে এবং এদিকে ব্যাক করে। অর্থাৎ এখানে তারা দেখো তো কাহিনী কি ভাই, এখানে এই R1 রোদের মধ্য দিয়ে যদিও রোদের অ্যামাউন্ট এখানে আছে, তারপরেও উপরে একটা তোমার পূর্ণ একটা বর্তনী পাওয়ার কারণে, মানে একটা পূর্ণ একটা খোলা পথ, মানে একটা সোজা একটা পথ পাওয়ার কারণে, যেই পথে কোনো বাধা নেই সেই পথটা পাওয়ার কারণে এই R1 রোদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না গিয়ে এই কারেন্টটা সরাসরি উপর দিয়ে এখানে এসে এভাবে করে এভাবে পাস করে গেছে, রাইট? তো তখন আমরা বলি দেখো এখানে R1 রোডটা আছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারতো, আগে কারেন্ট যাইতো, কিন্তু একটা নতুন একটা শাখা লাগানোর ফলে এর মধ্যে দিয়ে কোনো কি যায় নাই, কারেন্ট যায় নাই। তখন আমরা বলি এই যে R1 রোডটা আছে না তোমার, এই R1 রোডটা শর্ট সার্কিট হয়ে গেছে, আমরা বলি এই R1 রোডটাকে আমরা কি বলি বলতো, শর্ট সার্কিট হয়ে গেছে। তখন আমরা বলি এই R1 রোডটা আমার কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। অর্থাৎ এখানে R1 সার্কিটের রোধ তো আছে, ঠিক আছে, কিন্তু R1 সার্কিটের মধ্যে কোনো কি যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। সো আমরা তখন বলি আমার এই R1 রোডটা কি হয়ে গেছে তখন ভাই, শর্ট সার্কিট হয়ে গেছে। মানে এখানে আমার রোধ আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমার কোনো কি যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। তা কেন? কারণ R1 রোডটা শর্ট সার্কিট হয়ে গেছে, উপর দিয়ে সব কারেন্ট চলে যাচ্ছে। সো তাহলে যেহেতু R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই এত বড় সার্কিট আসলে আঁকার কোনো মানে হয় না। আমরা তখন কি করতে পারি, আমরা তখন এই সার্কিটটাকে একটু ছোট করে রাখতে পারি। আমরা তখন এই সার্কিটটাকে একটু কি করে রাখতে পারি ভাই, ছোট করে। কিভাবে ছোট করে রাখতে পারি দেখো, আমরা চাইলে ইজিলি এই R1 এর পরিবর্তে এখানে জাস্ট সিম্পল দাগ দিয়ে দিতে পারি। দেখো এটা আমি তোমাকে বুঝাই বলতেছি ভাই, দেখো আমরা এখানে কি করতে পারি, ধরো দেখ এখানে আমার ব্যাটারিটা ছিল, এখানে আমি R1 কে দেখাবোই না যেহেতু R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। এটা হচ্ছে আমার R2 আর এটা হচ্ছে আমার ভাই ব্যাটারি ছিল, অর্থাৎ ব্যাটারির বড় প্রান্ত, ব্যাটারির ছোট প্রান্ত, কেমন? তাহলে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত ভাই, এটা আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত, আর এখান থেকে কারেন্ট বেরোচ্ছিল। অর্থাৎ দেখো কারেন্টটা এই পথে গিয়ে এই পথে গেছে, এই পথে গেছে, এই পথ দিয়ে বেরিয়েছে, তারপর তোমার এই পথ দিয়ে ব্যাক করছে। তাহলে দেখো এখানে আমরা কাহিনী কি করছি ভাই, আমরা বলতেছি তাহলে যেহেতু R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই R1 রোধটাকে সার্কিটে দেখায় সার্কিটে কমপ্লেক্স করার বা জটিল করার কোনো মানেই নেই। অর্থাৎ যেহেতু R1 এর মধ্যে R1টা শর্ট সার্কিট হয়ে গেছে, তাই R1টাকে আসলে দেখানোর কোনো দরকার নাই। ওই R1 এর পরিবর্তে আমরা এখানে একটা কি করতে পারি, সিঙ্গেল লাইন দেখা দিতে পারি। দেখো এই যে উপরের লাইনটাকে আমরা R1 এর পরিবর্তে এখানে নিচে নামায় দেখাই দিছি এখানে। ওকে, আমাকে একটু করে বলো এই দুটো সার্কিটের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই কিন্তু। দেখো আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে আমার এ সার্কিট, এটা হচ্ছে আমার বি সার্কিট, আর এটা হচ্ছে আমার সি সার্কিট। এখানে বি আর সি সার্কিট কিন্তু দুটোটা সেম। কেন সেম জানো ভাই? দেখো এখানে আর ওয়ান যদি আমরা দেখাই নেই এই সি নাম্বার সার্কিটে, তারপরও বি আর সি সার্কিট দুটোটাই সেম। কেমনে দেখো ভাই, এই দেখো বি সার্কিটে R2 মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, এখানেও দেখো এই সি সার্কিটে R2 মধ্যে দিয়ে আই কারেন্টই যাচ্ছে। আবার R1 এর এখানে আসলে R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় নাই, সেখানে আমরা R1 কে জন্য দেখাই নাই। এই জন্য আমরা কি করছি ভাই,
R1 এর পরিবর্তে আমরা কি করে দিচ্ছি বলতো, একটা সিম্পল একটা সিঙ্গেল লাইন টেনে দিছি। অর্থাৎ যদি কোনো জায়গায় শর্ট সার্কিট হয়, সেই শর্ট সার্কিট হওয়া জায়গায় আমরা জাস্ট কি করতে পারি, একটা সিঙ্গেল লাইন টেনে বা একটা সিঙ্গেল তার টেনে সেটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি। ওকে, যেমন দেখো এখানে R1 এর মধ্যে তাহলে শর্ট সার্কিট হয়েছে ভাই, তাহলে এটাকে তুমি সার্কিটটাকে সিম্পল কিভাবে করবা, যার মধ্যে শর্ট সার্কিট হয়েছে তাকে তাহলে দেখানোর দরকারই নেই। এই R1টাকে দেখানোর পরিবর্তে জাস্ট R1কে তুমি একটা এখানে সিঙ্গেল লাইন টেনে দাও, যেটা সিঙ্গেল লাইন টেনে দিছি, এভাবে আমরা তাহলে রিপ্লেস করতে পারি। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারতেছো। দেখো ভাই এই দুটো সার্কিট হুবহু সেম। এখানে দেখো, এখানে জাস্ট সিম্পল এখান থেকে দেখো কারেন্ট এখান থেকে বের হয়ে এই উপরে গিয়ে এভাবে করে গিয়ে এভাবে করে গিয়ে এভাবে করে ব্যাক করছে। তা আমি জাস্ট এই যে উপরে যে তারটা আছে এটাকে আমি নিচে নামাই দিছি আর কি, R1কে না দেখায়, এই যে এভাবে করে গিয়ে এভাবে করে ব্যাক করছে এখানে। তার মানে এখানে আমাদের জন্য যে ইম্পর্টেন্ট কি পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা শর্ট সার্কিট হয়ে দেখা যায় আমরা কি করি বলতো, শর্ট সার্কিট দেখাতে হলে মানে যেটার মধ্যে আমরা শর্ট সার্কিট ঘটছে সেটাকে জাস্ট আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে আমরা এখানে কি করি বলো, আমরা এখানে হচ্ছে আমি যদি পয়েন্টটা লিখে দিই এখানে, শর্ট সার্কিট দেখানোর সময়, শর্ট সার্কিট দেখানোর সময় আমরা এলিমেন্টের পরিবর্তে শুধুমাত্র একটি সিঙ্গেল তার মানে লাইন দিয়ে রিপ্লেস করে দিই, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা জাস্ট কি করছি ভাই, এই R1 এর মধ্যে শর্ট সার্কিট করছে, এই যে দেখো তাহলে এখানে যে লাল প্রান্তটা ছিল এটা আমার লাল প্রান্ত ছিল, আর এখানে আমার সবুজ প্রান্ত ছিল। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে আমার R1 যুক্ত ছিল, আর R1 এর মধ্যে আমার শর্ট সার্কিট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে ভাই, এই R1টাকে না দেখায় আমরা একটা সিঙ্গেল এখানে লাইন টেনে দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো একটা জিনিস, সেটা হচ্ছে দেখো আগে এই লাল এবং সবুজের মধ্যে তোমার আগে R1 রোধ ছিল, কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হওয়ার ফলে R1 রোধের কোনো অস্তিত্ব নেই, কারণ এখানে মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। তাহলে দেখো তো শর্ট সার্কিট হওয়ার ফলে তুমি লাল এবং সবুজের মধ্যে যে পথটা পাচ্ছ সেই পথের মধ্যে কোনো রোধ আছে, সেই পথের মধ্যে কিন্তু কোনো রোধ নাই। তাহলে যেখানে শর্ট সার্কিট হয়ে যাবে সেখানে কোনো কি থাকবে না, রোধ থাকবে না। অর্থাৎ দেখো এখানে আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, দেখো এই R1 রোধের মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে না, ফলে R1 রোধটাকে তুমি কি দিয়ে রিপ্লেস করছো ভাই, মানে কি দিয়ে রূপান্তরিত মানে পরিবর্তিত করছো, সেটা সিঙ্গেল লাইন টেনে পরিবর্তন করে দিছো। আর দেখো তো তাহলে এই সিঙ্গেল লাইনের মধ্যে কোনো রোধ আছে নাই কিন্তু ভাই, দেখো এই যে উপরের লাইনটাকে জাস্ট তুমি এখানে এঁকে দিছো এখানে, তাই না, এই লাইনের মধ্যে দিয়ে কোনো রোধ নাই। তাহলে এখান থেকে একটা মনে রাখবো জিনিসটা আমরা, যেই লাইনের মধ্যে শর্ট সার্কিট হবে, সাপোজ ধরো এই দুইটা পয়েন্টের মধ্যে শর্ট সার্কিট হয়েছে, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো কি থাকবে না, রোধ থাকবে না। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে দুই পয়েন্টের মধ্যে শর্ট সার্কিট হবে তাদের মধ্যে কোনো রোধ থাকবে না। তাহলে আমরা এটা বলতে পারি যে দুই পয়েন্ট আসলে সার্কিটে আমরা আমরা লিখতে পারি এখানে দুই পয়েন্টের বা বিন্দুর মধ্যে শর্ট সার্কিট হবে তাদের মধ্যে রোধের পরিমাণ 0 হবে, অর্থাৎ সাপোজ ধর আমি বুঝে গেছি এখানে লাল আর সবুজ পয়েন্টের মধ্যে হচ্ছে আমার এখানে শর্ট সার্কিট হয়েছে, জাস্ট এটাকে আমরা একটা সিঙ্গেল লাইন টেনে এখানে আমরা রিপ্লেস করে দিব। অর্থাৎ এই দুইটা পয়েন্টের মধ্যে তাহলে কোনো রোধ থাকবে না, অর্থাৎ রোধের পরিমাণটা কত হবে, 0 হবে। এটা হচ্ছে আমার শর্ট সার্কিট নিয়ে আলোচনা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এখানের মধ্যে শর্ট সার্কিট নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে যেটা আমরা চলতরিতে করি, কিন্তু আমাদের এই চ্যাপ্টার আসলে দরকার নেই আর কি। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টার আসলে দরকার নেই। আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখে দিতে পারি এখানে, যে বি এবং সি এই তোমার বর্তনী কিন্তু সেম 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 জিনিস নির্দেশ করে। তাহলে এখানে আরেকটা জিনিস লিখতে পারি আমরা, বি এবং সি বর্তনী একই ফলাফল নির্দেশ করে, একই ফলাফল নির্দেশ
পরে আচ্ছা একই ফলাফল বলতে কি বোঝাচ্ছে এখানে? একই ফলাফল বলতে আমি বোঝাচ্ছি তোমাকে, দেখো। আচ্ছা আমরা এই ব্যাটারি ভোল্টেজ যদি ভি ছিল, আমি যদি এই ক্ষেত্রে যদি কারেন্টের ভ্যালু বের করতে চাইতাম, কারেন্টের ভ্যালু কি হয়? টোটাল সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল সার্কিটের রোধ। দেখো তো এই সার্কিটের রোধ কত? এই সার্কিটের রোধ কিন্তু তোমার এখানে R2, রাইট? আচ্ছা এই সার্কিটে যদি আমরা আই বের করতে চাইতাম, এই সার্কিটে কত হবে? টোটাল ভোল্টেজ তো ভি, আর R1 এর মধ্যে তো কোনো কারেন্টই যায় নাই, তাই R1 কে কাউন্ট করার দরকার নাই। ঠিক আছে, R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই যায় নাই, তো এটাকে আমি কাউন্ট কেন করবো? এটার মধ্যে শূন্য কারেন্ট, শুধু কারেন্ট গেছে হচ্ছে R2 এর মধ্যে, সেখানে আমরা নিচে লিখতে পারি R2। অর্থাৎ দেখো তাহলে এই সেকেন্ড সার্কিটের বেলায়ও আই এর ভ্যালু যা পাচ্ছ তুমি, এই ফার্স্ট সার্কিটের বেলায়ও আই এর ভ্যালু কিন্তু তাই। দুটোটার সার্কিটে কিন্তু আই এর ভ্যালু কিন্তু ঠিক তাই, V/R2। অর্থাৎ এই জন্যই আমরা বলতেছি বি এবং সি বর্তনী আসলে সেম, এবং এরা একই ফলাফল তোমার এখানে কি করে? নির্দেশ করে। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা এবার আমাদের আরেকটা বেসিক পার্ট জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট কি জিনিস সেটা জানা লাগবে একটু করে। ওপেন সার্কিট সবচেয়ে সোজা শর্ট সার্কিট থেকেও। ওপেন সার্কিট কি জিনিস সেটা আমাদের জানা লাগবে। তাহলে আমি যদি একটু করে সামারাইজ করি, শর্ট সার্কিট আসলে কি হয়? তাহলে যেখানে শর্ট সার্কিট করবে সেখানে জাস্ট আমরা একটা সিঙ্গেল লাইন টেনে সেটাকে রিপ্লেস করে দিব। আর 2 নম্বর কথা, সেখানে হচ্ছে আমাদের কোনো কি থাকবে না, শর্ট সার্কিটে কোনো রোধ থাকে না। ওকে, আমি তোমাকে সামারি লিখে দিব পরে, আমি এখানে জাস্ট তোমাকে বললাম জিনিসটা। দেখো আচ্ছা ওপেন সার্কিট কি জিনিস ভাই দেখাচ্ছি। দেখো ওপেন সার্কিট মানে হচ্ছে যে, সাপোজ ধরো তুমি কোনো কারণে এখানে একটা সার্কিট আঁকতেছি, আমরা এখানে একটা সার্কিট আঁকতেছি। এখানে ধরো এটা হচ্ছে আমার একটা কাঙ্ক্ষিত সার্কিট, আর এই সার্কিটের মধ্যে ধরো এখানে একটা রোধ আছে, এখানে সিস্টেম আছে, কি দেখাবো আছে, কি দেখা আছে দেখাবো আমি। এটা সাপোজ ধরো আমার এখানে ব্যাটারি আছে একটা, কেমন? আর এখানে হচ্ছে ধরো আমার একটা রোধ আছে, আর এখানে আমার কোনো কিছু নাই, এখানে দুটো এরকম করে দুটো টার্মিনাল বের করে দিছে। তো এখানে দেখো তো এই জায়গাটা ফাঁকা আছে ভাই, মানে ওপেন আছে, এই জায়গাটা কিন্তু তোমার এখানে ফিল আপ করা নাই। এই ঘটনাটাকে আমরা বলি ওপেন সার্কিট। এরকম যদি কখনো থাকে, মানে যারা হচ্ছে এভাবে করে খোলা আছে, এই যে দেখো এই পথটা আসলে কি, এই পথটা আসলে পূর্ণ না, মানে ক্লোজড না। এই পথ, এই যে এখান থেকে যে পথটা আছে এটা কিন্তু কি আছে? ওপেন আছে। সো এইটাকে আমরা কি বলতে পারি? ওপেন সার্কিট বলতে পারি। আচ্ছা এটাতে কি হবে? ধর এখানে ভোল্টেজ ভি দিছো, ধর এখানে রোধ আর দিছো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন এই সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট বের হবে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সার্কিটটার মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আই কত হবে এই সার্কিটের মধ্যে, বলতে পারবা? একটু চিন্তা করে দেখো এই সার্কিটের মধ্যে আই কত হবে। আসলে অ্যাকচুয়ালি এই সার্কিটের মধ্যে আই হবে তোমার এখানে 0। কোয়েশ্চন হচ্ছে যে কেন এর মান 0 হবে, জিনিসটা বুঝো আসো। ইলেকট্রন বা কারেন্ট আসলে খুব চালাক। কেন চালাক আমি তোমার বুঝাই বলি। সাপোজ ধরো আজকে তুমি তোমার কথা চিন্তা করো, ধরো তোমাদের তুমি যে এলাকাতে থাকো সেই এলাকাতে ধরো কারফিউ জারি হয়েছে, অথবা ধরো কোনো হরতাল জারি হয়েছে। তো তোমার আজকে স্কুল আছে, তো তুমি কি স্কুলে যাবা? স্কুলে কিন্তু যাবা না, কারণ তুমি দেখতেছো কি চারদিকে হচ্ছে কারফিউ জারি হয়েছে, চারদিকে আমি আসলে বাসা থেকে বের হলে কোনো গাড়ি পাবো না, তো ওই জন্য হচ্ছে আমি কোনো কিন্তু স্কুলে যাবো না, ও তোমার ফ্রেন্ডরাও কিন্তু স্কুলে আসবে না। তাহলে তুমি বাসায় থেকে কি বুঝে গেছো যে তোমার আসলে ওই একবার যদি স্কুলে যাও তাহলে আর বাসায় ফেরত আসা সম্ভব না। কেন? সাপোজ ধরো কোনো কারণে তুমি ধাক্কা ধোক্কা খাই স্কুলে পৌঁছাইলা, কিন্তু যেহেতু কারফিউ খুব তুঙ্গে আছে এখন, মানে খুব জটিল অবস্থায় আছে, তখন কিন্তু তুমি আর বাসায় ব্যাক করতে পারবা না। ওই চিন্তা ভাবনা করে তুমি কিন্তু আর বাসা থেকে বেরই হবে না। কারেন্টের ক্ষেত্রে আসলে সেম ঘটনা ঘটে। কারেন্ট এখানে যখন বাসায় বসে থাকে তখন দেখে কি এই পথটা তো ফাঁকা, তাহলে আমি যদি এখান থেকে বাসা থেকে বের হইও, আমি কিন্তু এখানে পূর্ণ এখানে আমার 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 চলাচলের জন্য আমার একটা পথ দরকার, অর্থাৎ আমার একটা তার দরকার। এই জায়গাতে তো কোনো তার নাই ভাই, সো এই জায়গাতে আমি আসতে পারবো না, পাস করতে পারবো না এই জায়গা দিয়ে। সো এই চিন্তা ভাবনা করে কারেন্টটা সার্কিট থেকে ব্যাটারি থেকে আসলে বেরি হয় না। অর্থাৎ কারেন্ট যখন দেখে যে এই পথটা হচ্ছে ফাঁকা, অর্থাৎ এই পথ আমি যদি এখান থেকে বের হইও, আমি আর বাসায় ব্যাক করতে পারবো না, আর বাসায় ব্যাক করতে না বলে আমি বাসা থেকে বেরিয়ে হব না। এই জন্য কি হয়, ওপেন সার্কিট যেখানে থাকবে সেখানে হচ্ছে আয়ের ভ্যালুটা কত হবে? 0 হবে। ওকে, ওপেন সার্কিট যেখানে থাকবে সেখানে তোমার কি হবে ভাই? আয়ের ভ্যালুটা 0 হবে। যেমন কিরকম, আমি তোমাকে আরেকটা সার্কিটকে দেখাই। এখানে সাপোজ ধরো এখানে আরেকটা সার্কিট আমরা আঁকতেছি, এখানে তোমার দেখো আমি আরেকটা সার্কিট ধরো আঁকতেছি এখানে। আসলে আমরা এটা অ্যানালাইসিস করি।
ধরো এটা তোমার ভি, এটা ধরো তোমার হচ্ছে R1, এটা ধরো তোমার এখানে R2, এটা ধরো তোমার এখানে R3, কেমন? তাহলে এখানে দেখো, এখানে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এখানে কাহিনী কিভাবে বলো তো, এখানে কি আদতে ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে? তুমি বলবে হ্যাঁ ব্যাটারি থেকে কারেন্ট বেরোবে। কেন? আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে ধরো কারেন্ট ব্যাটারি থেকে এখানে বেরোচ্ছে, কারেন্ট ব্যাটারি থেকে বের হয়ে এখান দিয়ে গেছে, কারেন্ট বের হয়ে এখানে আসছে, এই লাল পয়েন্ট আসছে। এই লাল পয়েন্ট আসার পরে তার বাসায় যাওয়ার জন্য দুইটা পথ আছে, একটা হচ্ছে যে R1 এর মধ্য দিয়ে যাওয়া, একটা হচ্ছে R3 এর মধ্য দিয়ে যাওয়া। কিন্তু কোনো কারণে সে যদি R3 এর মধ্যে দিয়ে যায়, সে এখানে দেখে কি এখানে তো ওপেন সার্কিট আছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট আমরা সংক্ষেপে OC দিয়েও প্রকাশ করি। এখানে আমার কি আছে? ওপেন সার্কিট আছে। তাহলে এই কারেন্ট এখানে আসার পরে দেখবি কি, যদি আমি উপর দিয়ে যাই সেই ক্ষেত্রে তো আমার এখানে ওপেন সার্কিট পড়বে, অর্থাৎ আমি আর বাসায় কখনো ব্যাক করতে পারবো না, অর্থাৎ আমি এখানে গিয়ে আটকে থাকবো। তো এই কারণে আমি উপর দিয়ে যাব না। আমি কি করব তখন? কমপ্লিটলি নিচে দিয়ে পাস করব, কারণ নিচে দিয়ে আমার বাসায় ফেরত যাওয়ার জায়গা আছে। নিচে আমার এইভাবে করে গিয়ে বাসায় ফেরত আসার জায়গা আছে। সো ফলে যেটা হবে, ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কোনো কি যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। যেমন দেখো অন্য ক্ষেত্রে কি ছিল, শর্ট সার্কিটের মধ্যে কমপ্লিট কারেন্ট তোমার এখানে পাস করছিল, কিন্তু ওপেন সার্কিটে কোনো ধরনের কারেন্ট পাস করতেছে না। অর্থাৎ এই ওপেন সার্কিট যেখানে থাকবে এই লাইনের মধ্যে তাহলে কারেন্ট কত হবে? 0 হবে। এখানে কিন্তু কারেন্ট 0 হবে না, এখানে কিন্তু কারেন্ট নট ইকুয়াল টু 0, এদিকে কিন্তু কারেন্ট নট ইকুয়াল টু 0। কিন্তু এই যে উপরে যেখানে ওপেন সার্কিট আছে এখানে কিন্তু কারেন্টের অ্যামাউন্টটা 0 হবে। কেন? কারণ এখানে ওপেন সার্কিট থাকার কারণে কোনো কারেন্ট এখান থেকে উপর থেকে এদিকে আসবে না, উল্টা বরং এদিকে আরো নিচ দিয়ে পাস করে যাবে। সো ফলে এভাবে করে আবার ব্যাক করবে এখানে। ওকে, উপরের এখানে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে তোমার কারেন্ট 0 হবে। কেন? কারণ এখানে উপরের ব্রাঞ্চে ওপেন সার্কিট আছে। ওকে, তার মানে আমরা মনে রাখবো যেই ব্রাঞ্চ, এগুলোকে আসলে আমরা একটা ব্রাঞ্চ বলি, বুঝছো? তো এটা যেমন পুরোটা একটা ব্রাঞ্চ, আবার এটা পুরোটা একটা ব্রাঞ্চ। মানে বেসিক্যালি ব্রাঞ্চ বলতে আসলে বোঝায় যে তোমার এখানে আসলে এক পয়েন্ট থেকে যাত্রা করে আরেক পয়েন্টে ফেরত আসা। তো ওই পুরো ব্রাঞ্চের মধ্যে তোমার যদি ভাই কোনো ওপেন সার্কিট থাকে সেই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট যাবে না। যেমন এখানে দেখো, এখান থেকে স্টার্ট করে এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু কোনো ওপেন সার্কিট নেই, ফলে এখানের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। উপরে একটা ওপেন সার্কিট থাকার কারণে উপরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেখানে I = 0 হবে। ওকে, আশা করি আমরা এতটুকু সবাই ভাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবারে আমরা চলো সামারি করি। আমরা তাহলে এখানে দেখতেছি যে আমরা যখন শর্ট সার্কিট পড়ছি তখন আমরা দেখতেছি এখানে শর্ট সার্কিট পড়ার সময় আমরা কি করি? শর্ট সার্কিট পড়ার সময় আমরা প্রথমে যেখানে শর্ট সার্কিট করবে সেটাকে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করি। সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করি। 2 নম্বর কথা, শর্ট সার্কিটের বেলায় R = কত হয়? R = তোমার এখানে 0 হয়ে যায়। R = কত হয়ে যায়? R = 0 হয়ে যায়। তাই দেখো এখানে I = আমরা কি জানি? V/R জানি না? তো R যদি 0 হয়ে যায়, আসলে অ্যাকচুয়ালি তুমি এখানে I এর অনেক কি পাবা? বড় একটা ভ্যালু পাবা। ওকে, I যদি 0 হয়ে যায়, R যদি 0 হয়ে যায় আসলে কত হয়? I ইনফিনিটি হয়ে যায় না? তাই I এর অনেক একটা বড় ভ্যালু পাবা। তাই শর্ট সার্কিট, কোনো একটা ধরো তোমার টিভির মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে, তো সেটা হওয়া কিন্তু আসলে ভালো না। আচ্ছা, কেন ভালো না আমি তোমাকে বোঝাই বলে আসো। দেখো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, যদি আমরা চলো তাহলে আলোচনা করি। দেখো এখানে কাহিনী হচ্ছে যে সাপোজ ধরো এটা তোমার টিভি, এটা যেটা আছে এটা তোমার টিভি। ধরো এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার ধরো টিভি। আমরা গতদিনই বলছি যে এই আরগুলো দ্বারা আসলে লোড নির্দেশ করে বিভিন্ন। ধরো এখানে তোমার এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে তোমার এখানে সাপোজ ধরো ফ্রিজ। ধরো টিভির মধ্যে এখানে শর্ট সার্কিট হয়েছে টিভির 2 প্রান্তে। তোমার কি মনে হয় কার ক্ষতি হবে, ফ্রিজের নাকি টিভির? কোয়েশ্চনটা বুঝো। এটা হচ্ছে তোমার এখানে টিভি আর এটা হচ্ছে তোমার এখানে ফ্রিজ। তো টিভির 2 প্রান্তে শর্ট সার্কিট হয়ে গেছে। তোমার কি মনে হয় এই যে R2 মানে ফ্রিজের ক্ষতি হবে নাকি তোমার এখানে টিভির ক্ষতি হবে? দেখো আনসারটা হচ্ছে টিভির কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ টিভির মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। কিন্তু হিউজ অ্যামাউন্টের কারেন্ট কার মধ্যে দিয়ে পাস করতেছে? এই ফ্রিজের মধ্যে দিয়ে পাস করতেছে। এখন তুমি বলতে পারো ভাই হিউজ অ্যামাউন্টের কারেন্ট কিভাবে বুঝছেন? আসলে দেখাই। দেখো তো প্রথম সার্কিটে আয়ের ভ্যালু কত হবে? প্রথম সার্কিটে কিন্তু আয়ের ভ্যালু হবে V/R1 + R2, কারণ প্রথম সার্কিটে কিন্তু দুটোটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, তাই না? তাই নিচের অংশটা কিন্তু যেহেতু বড়, তাই আয়ের ভ্যালুটা ছোট হয়েছে। কিন্তু সেকেন্ড সার্কিটে কিছু দেখো শুধুমাত্র এখানে R2 আছে, R1 নাই, তাহলে নিচের অংশটা ছোট হয়ে গেছে না? ফলে আয়ের ভ্যালুটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, কারণ এটা যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। ফলে এই কারেন্টের অ্যামাউন্টটা কিন্তু এই কারেন্টের অ্যামাউন্ট থেকে বেশি হবে। আর পুরো কারেন্টটা পাস করতেছে কার মধ্যে দিয়ে? ফ্রিজের মধ্যে দিয়ে। সেই ফ্রিজের কিন্তু ক্ষতি হবে। তাহলে যেই যন্ত্রের 2 প্রান্তে শর্ট সার্কিট হবে, আমাদের ভুল ধারণাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যেই যন্ত্রের 2 প্রান্তে আমাদের শর্ট সার্কিট হবে
সেই যন্ত্রে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ওই বর্তনীতে অন্যান্য যারা যন্ত্র আছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। সো এখানে যেটা হবে তাহলে আর যদি 0 হয়ে যায় তখন তুমি আসলে হিউজ অ্যামাউন্টের কারেন্ট পাবা, কিন্তু মনে রাখার দরকার নেই। এখানে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা শর্ট সার্কিট এবারে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করি আর আর ইকুয়াল টু 0 হয়। আর ওপেন সার্কিট আমরা কি মনে রাখবো? ওপেন সার্কিট আমরা মনে রাখবো আমাদের যেখানে ওপেন সার্কিট হবে সেখানে আমাদের তাহলে আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু 0 হবে। আর আই 0 হওয়ার মানে কি দেখো তো, আমরা জানি সবাই আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু আপনাকে লিখতে পারি ভি ডিভাইডেড বাই আই। কোনো কারণে যদি আইটা আমার 0 হয়ে যায় তাহলে আরটা আমার কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। তাই এখানে আসলে যেটা হবে আর ইকুয়াল টু ইনফিনিটি হবে, মানে বিশাল পরিমাণ তোমার এখানে আসলে রোধ পাবে। অর্থাৎ যেখানে ওপেন সার্কিট হচ্ছে সেখানে আসলে কি হবে? বিশাল পরিমাণ রোধের সৃষ্টি হবে, যে কারণে আসলে অ্যাকচুয়ালি কারেন্ট এখানে পাস করতে পারতেছে না। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এই জিনিসটা কেন পড়েছি ভাই? এটা তো এখানে পড়া না। আসলে আমরা এটা কেন পড়েছি আমি তোমাকে বুঝাই বলি। আমরা এখন আলোচনা করবো হচ্ছে ভাই ডায়োড মডেল নিয়ে। আমরা এখন কি নিয়ে আলোচনা করবো? আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই ডায়োড মডেল নিয়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই ডায়োড মডেল জিনিসটা কি? আসলে একটা সার্কিটের কোন একটা উপাদানের মডেল বলতে আসলে কি বোঝায়? আমি তোমাকে দেখাই। দেখো, তোমরা 9 10 নিশ্চয়ই তোমরা হচ্ছে ব্যাটারি পরে আসছো। 9 10 সবাই নিশ্চয় হচ্ছে ভাই তোমরা একটা ব্যাটারি পরে আসছো, ব্যাটারি নিয়ে, ব্যাটারি বা কোষ নিয়ে পরে আসছো, প্র্যাকটিক্যাল ব্যাটারি নিয়েও তোমরা পরে আসছো। ব্যাটারিতে কি হয় দেখো, ব্যাটারিতে একটা ইএমএফ থাকে, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে তুমি ভোল্টেজও বলো। এই যে ভি যেটা দেখতেছো এটা আসলে কি? এটা আসলে ইএমএফ। আর প্র্যাকটিক্যাল ব্যাটারিতে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ থাকে, যেটার মান হয় ছোট হাতের আর। ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। ওকে, তো ধরো সাপোজ এখানে আমার কাছে একটা ব্যাটারি আছে, সাপোজ এখানে আমার কাছে এখানে একটা ব্যাটারি আছে। আমি তোমাকে বলছি কি এটা হচ্ছে আমার কাছে একটা বক্স আছে এখানে, এটা হচ্ছে আমার কাছে একটা বক্স আছে এখানে, এবং আমি বলে দিলাম এই বক্সটা আসলে একটা ব্যাটারি নির্দেশ করতেছে। এই বক্সটা আমার এটা কি নির্দেশ করতেছে? একটা ব্যাটারি নির্দেশ করতেছে। স্যার এই ব্যাটারির আমি বলে দিলাম ইএমএফ হচ্ছে আমার ই পরিমাণ, আর আমার অভ্যন্তরীণ রোধ ধরো ছোট হাতের আর, এটা আমি বলে দিলাম। এখন আমরা যখন সার্কিট সলভ করি, আমি কিন্তু ব্যাটারিকে এইভাবে রেখে সলভ করি না। আমরা তখন কি করি? এই ব্যাটারিটাকে একটা বড় ছোট বড় ছোট দিয়ে রিপ্লেস করি, আর এর সাথে একটা অভ্যন্তরীণ রোধকে দেখাই দিই। এর সাথে একটা সিরিজের মধ্যে আমরা টাকাকে দেখাই দিই, সিরিজের মধ্যে আমরা একটা অভ্যন্তরীণ রোধকে এখানে দেখাই দিই। অর্থাৎ এটার সাথে একটা, এই ব্যাটারির সাথে একটা সিরিজে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এটা দেখাই দিই। আর এটার ইএমএফকে আমরা ই বলে দিই। অর্থাৎ দেখো তাহলে ধরো সার্কিটের মধ্যে কি হয়, একটা ধরো ব্যাটারি লাগানো আছে, ওই ব্যাটারি ধরো ইএমএফ আমাকে বলতেছে ই, আর ধরো এটার অভ্যন্তরীণ রোধ আমাকে বলতেছে আর। তখন আমরা যেটা করি, ওই ব্যাটারিটা আমরা কমপ্লিটলি না এঁকে আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করে দিই? একটা ব্যাটারি দেখাই, এখানে একটা বড় ছোট দেখাই দিই যেটার ইএমএফ হচ্ছে ই, আর এই সাথে একটা অভ্যন্তরীণ রোধকে আমরা সিরিজে দেখাই দিই। তাহলে দেখো তো এই যে তুমি এই কাজটা এখানে করলা, মানে এই ব্যাটারি ক্ষেত্রে তুমি এইভাবে তুমি দেখাইলা, এটাকে বলা হয় ব্যাটারির মডেল। মানে মডেল বলতে আসলে বোঝাবে কোন একটা উপাদানকে তুমি সার্কিটে কিভাবে দেখাবা। যেমন ডায়োড মডেল বলতে বোঝাবে ডায়োড যখন তোমার সার্কিটে থাকবে, ডায়োডের জন্য আমরা দুইটা কন্ডিশন হতে পারে, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ডায়োড মডেল বলতে বোঝাবে ফরওয়ার্ড বায়াসে ডায়োডটাকে আমরা কিভাবে সার্কিটে রিপ্লেস করব, আর রিভার্স বায়াস আমরা কিভাবে সার্কিটে ওই ডায়োডটাকে রিপ্লেস করব। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। চলো আমরা তাহলে এখন ডায়োড মডেল নিয়ে ডিসকাশন করি। ডায়োড মডেলটা দেখানোর আগে চলো তোমাদেরকে আমি গতকালকে একটা জিনিস পড়েছিলাম সেটা একটু করে দেখে আসি আমি আগে। ওকে, তো দেখো গতকালকে আমরা একটা জিনিস পড়ছিলাম ডায়োড ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা আমরা আসলে প্র্যাকটিক্যাল বাস্তবে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম আমরা। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখছিলাম সেটা হচ্ছে ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। গতকালকে আমরা দেখছিলাম ভাই, এটা কিরকম ছিল যদি আমরা আরেকবার দেখতে চাই ডায়োড ক্যারেক্টারিস্টিক্সটা। দেখো আমরা হচ্ছে এখানে একটা ওয়াই অক্ষ টানছিলাম, যদি আমি একটু সবুজ কালার দিয়ে দেখাই আসো, ধরো এটা আমার একটা ওয়াই অক্ষ, ধরো এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ ছিল। ডায়োড ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম ছিল ভাই? দেখো আমরা গতকালকে দেখাইছি এখানে এইভাবে করে কারেন্টটা প্রথমে এভাবে করে বাড়ে, এক পর্যায়ে গিয়ে এটা এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ পার হওয়ার পরে হুড় হুড় করে এভাবে করে বেড়ে যায়, রাইট? এভাবে করে একটা সরল রেখা, তীর্যক একটা সরল রেখা আকারে বেড়ে যায়। আর এখানে রিভার্স বায়াসে প্রথমে অল্প পরিমাণে বাড়ে, আর ব্রেকডাউনে যাওয়ার মাত্রই এটা এভাবে করে হুড় হুড় করে তোমার এভাবে বাড়তে থাকে, রাইট? এটা ছিল প্র্যাকটিক্যাল ডায়োড, মানে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, মানে যেটা আমরা আসলে অ্যাকচুয়ালি ডায়োড যেগুলো পাই।
আমরা এদিকে তোমার হচ্ছে যে ভাই ডায়োড কারেন্টকে দিতাম, আর এদিকে হচ্ছে আমরা ভাই ডায়োডের ভোল্টেজকে দিতাম। আর এখানের মধ্যে যে আমরা ভোল্টেজটা পাইতাম, এই যে ভোল্টেজটা, যে ভোল্টেজ থেকে আসলে হঠাৎ করে বাড়া স্টার্ট করছে সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ, আর যে ভোল্টেজে ব্রেকডাউন করছে সেটাকে আমরা বলি জেনার ভোল্টেজ, রাইট? তো আমরা এই অঞ্চলটাকে তোমার বলতাম হচ্ছে ভাই ফরওয়ার্ড বায়াস, আর এই অঞ্চলটাকে আমরা বলতাম হচ্ছে তোমার রিভার্স বায়াস। আর এখানের মধ্যে যেটা আছে ভাই এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই ব্রেকডাউন রিজিয়ন। এই যে অঞ্চলটা তুমি দেখতেছো এটাকে আমরা কি বলতাম ভাই? এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন, অর্থাৎ এখানে ডায়োডের ব্রেকডাউন ঘটছে। কিন্তু মনে রাখবা এই যে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা আঁকছি না ভাই, এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু তোমার মানে এই যে চরিত্রটা আছে ডায়োডের, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োডের। এটা কিন্তু কোন ডায়োডের? প্র্যাকটিক্যাল ডায়োডের। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই প্র্যাকটিক্যাল ডায়োড কেন বলতেছেন, তাহলে আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োড এদের সাথে প্র্যাকটিক্যাল ডায়োডের ডিফারেন্সগুলো কোথায়? আমি তোমাকে বুঝাই বলি প্র্যাকটিক্যাল ডায়োড আর আইডিয়াল ডায়োডগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো, প্রথম ডিফারেন্স হচ্ছে যে ভাই প্র্যাকটিক্যাল ডায়োডে তোমার এটা কি থাকবে? একটা থ্রেশহোল্ড ভোল্টেজ উপস্থিত থাকবে। প্র্যাকটিক্যাল ডায়োডে তোমার এটা কি থাকবে ভাই? থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে এই যে ভিটি যেটা দেখতেছো সেটা উপস্থিত থাকবে। এখানে তোমার এটা প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ উপস্থিত থাকবে। কেমন? থ্রেশহোল্ড ভোল্টেজ তোমার এখানে কি থাকবে ভাই? উপস্থিত থাকবে। 2 নম্বর কথা, প্র্যাকটিক্যাল ডায়োড যেটা আছে সেটা একসময় কি হবে? নষ্ট হবে। তার মানে সেখানে একটা জেনার ভোল্টেজ থাকবে আর এখানে ব্রেকডাউন থাকবে। তাহলে প্র্যাকটিক্যাল ডায়োডে কি হবে তোমার? একসময় যেহেতু ডায়োডটা নষ্ট হয়ে যাবে একসময়, তাই এটার জেনার ভোল্টেজ এবং তোমার কি থাকবে বলো তো ভাই? ব্রেকডাউন রিজিয়ন থাকবে। এই দুইটা কার বৈশিষ্ট্য? এই দুটো হচ্ছে ভাই তোমার অ্যাকচুয়ালি যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ডায়োড পাই, মানে অ্যাকচুয়ালি যেগুলো আমরা ইউজ করি সেগুলোর বৈশিষ্ট্য। কিন্তু তুমি যদি আইডিয়াল ডায়োড চিন্তা করো, আরেকটা জিনিস হচ্ছে ভাই তোমার এখানে দেখো, আমরা জানি যে কোনো তুমি এলিমেন্টই নাও না কেন, অর্থাৎ যে উপাদানে তুমি নাও না কেন, প্রত্যেকটা উপাদানের কিছু না কিছু কি থাকে বলো তো? রোধ থাকে। মানে তার মধ্যে কিছু না কিছু লস হবে। আর লসটা কি কারণে হয়? তার অভ্যন্তরীণ রোধের কারণে। মানে তুমি দুনিয়ার যত উপাদানই নাও, তুমি একটা টিভিকে নাও, তুমি একটা তোমার হচ্ছে ভাই একটা ব্যাটারিকে নাও, যত কিছুকে নাও, তার একটা অভ্যন্তরীণ একটা কি থাকবে ভাই? অভ্যন্তরীণ একটা লস থাকে। আর এই অভ্যন্তরীণ লসটা কেন হয়? তার অভ্যন্তরীণ রোধের কারণে। অর্থাৎ আমরা এখান থেকে মনে রাখবো এই তোমার এখানে তাহলে প্র্যাকটিক্যাল ডায়োড যেটা, সেটা একটা কি থাকবে? সেটা হচ্ছে রোধ থাকবে। এটা তাহলে কি থাকবে? এটা তাহলে অভ্যন্তরীণ রোধ থাকবে। আমরা শুধুমাত্র লিখতে পারি ইহার রোধ বিদ্যমান। ওকে, আচ্ছা এবার আসি আইডিয়াল ডায়োডের তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে? আইডিয়াল ডায়োডের আমরা এখন তাহলে দেখি, চলো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হবে। বুঝতেই পারতেছি আইডিয়াল মানে কি? একদম আইডিয়াল একটা মানুষ, যেটা আসলে পসিবল না বাস্তবের মধ্যে। তো যেটা আমরা কি করি ভাই, আমরা হচ্ছে নর্মাল একটা মানে একটা কল্পনা আমাদের ধরে নিই আর কি। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আমরা আইডিয়াল ডায়োড কেন আমরা চিন্তা করতেছি, আমার কাছে তো প্র্যাকটিক্যাল ডায়োড আছে। আসলে কি হয়, প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে থ্রেশহোল্ড ভোল্টেজ, জেনার ভোল্টেজ, ব্রেকডাউন রিজিয়ন, রেজিস্ট্যান্স বা রোধ এগুলো থাকার কারণে এই প্র্যাকটিক্যাল ডায়োডকে অ্যানালাইসিস করার বেশ কষ্টকর সার্কিটের মধ্যে, কারণ এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয় দেখো, সে একটা আইডিয়াল মানুষ, তার মধ্যে কোনো ঝামেলা নেই, সে একটা সহজ সরল মানুষ। তার মধ্যে কি কি থাকবে আর তার মধ্যে কি কি থাকবে না দেখো। প্রথম কথা, যেহেতু সে আইডিয়াল, তার মানে তার মধ্যে কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ থাকবে না, মানে সে একদম আইডিয়াল, সে তো একদম আইডিয়াল ডায়োড। ওকে, তাহলে তার মধ্যে কোনো কি থাকবে না? পটেনশিয়াল ব্যারিয়ার, ওই যে আমরা দেখছিলাম ডিপ্রেশন লেয়ার, আবার তোমার ডিপ্রেশন লেয়ারের কারণেই থ্রেশহোল্ড ভোল্টেজ তৈরি হয়েছিল। যে আইডিয়াল তার মধ্যে একদম, যেটা একদম আইডিয়াল ডায়োড, সেটার মধ্যে কোনো ডিপ্রেশন লেয়ার থাকে না। আইডিয়াল ডায়োডে ডিপ্রেশন লেয়ার থাকে না। ফলে যদি ডিপ্রেশন লেয়ার না থাকে তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট হবে, রাইট? আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পারছি ভাই। 2 নম্বর পয়েন্টটা দেখো, এখানে কোনো আইডিয়াল ডায়োড কখনো নষ্ট হবে? যে আইডিয়াল সে কিন্তু কখনো নষ্ট হবে না। তো যদি কোনো ডায়োড নষ্ট না হয়, দেখো আমরা জেনারেল ভোল্টেজ গতকালকে আমরা কি বলেছিলাম? জেনারেল ভোল্টেজ হচ্ছে একটা মিনিমাম ভোল্টেজ, যে ভোল্টেজটা তুমি যদি ডায়োডের 2 প্রান্তে যদি অ্যাপ্লাই করো তাহলে ডায়োডটা ব্রেকডাউনে চলে যাবে। এর বেশি অ্যাপ্লাই করলে তো যাবেই, কিন্তু মিনিমাম ওইটুকু ভোল্টেজ দিলেও কিন্তু সেটা ব্রেকডাউনে চলে যাবে।
তো যেহেতু আইডিয়াল ডায়োড আসলে কখনো নষ্ট হয় না, তাই আইডিয়াল ডায়োডের কখনো কি থাকবে না, ব্রেকডাউন থাকবে না। তাই আইডিয়াল ডায়োডের কখনো কি থাকবে না ভাই, ব্রেকডাউন থাকবে না। তাহলে এখানে আমরা মনে রাখবো জিনিসটা, জেনার ভোল্টেজ ইকুয়াল টু 0, অর্থাৎ জেনার ভোল্টেজ অস্তিত্বশীল নয়, জেনার ভোল্টেজ অস্তিত্বশীল। এক্ষেত্রে জেনার ভোল্টেজ তাহলে কি নাই, অস্তিত্বশীল নয়, কারণ ইহার ব্রেকডাউন হওয়া সম্ভব নয়। কারণ ইহার যদি সে আইডিয়াল, তাহলে তার কিন্তু ব্রেকডাউন বা নষ্ট হওয়া, ব্রেকডাউন হওয়া সম্ভব নয়। কেমন, সম্ভব নয়। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এর কি কোনো রোধ থাকবে? এ তো ভাই একদম আইডিয়াল, তার মানে তার মধ্যে কোনো লস নাই, তাহলে ইহার কোনো কি থাকবে না, রোধ বিদ্যমান নয়। এখানে তার আমরা কি বলতে পারবো, রোধ বিদ্যমান নয়। আচ্ছা, তো এগুলোর উপর ভিত্তি করে তোমার হচ্ছে ভাই ডায়োডের 3টা মডেল দেওয়া হয়েছে। ডায়োডের ক্ষেত্রে কয়টা মডেল দেওয়া হয়েছে ভাই? ডায়োডের ক্ষেত্রে 3টা মডেল দেওয়া হয়েছে। ভাই ডায়োডের মডেল পরে আমি কি করব, কারণ তুমি যদি ডায়োডের মডেলটা না পড়ো, ডায়োডের মডেল হচ্ছে দুনিয়ারই জিনিস, ডায়োড মডেলটা না বললে তুমি আসলে সার্কিটে ডায়োডটাকে ম্যাথগুলো করতে পারবে না। সার্কিটে কিভাবে তুমি ডায়োডকে রিপ্লেস করবে সেটা তোমার শিখতে হবে। সার্কিটে আমরা কিভাবে ডায়োডকে রিপ্লেস করবো এটা নিয়ে আলোচনা করে, কি বলতো, ডায়োড মডেল। তো আমরা ডায়োডের কয়টা মডেল নিয়ে আলোচনা করবো ভাই? ডায়োডের 3টা মডেল নিয়ে আলোচনা করবো। তো এগুলো খুবই ইজি জিনিস ভাই, চলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করি। আসো, ডায়োডের যে প্রথম মডেলটা আছে এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই আইডিয়াল ডায়োড মডেল। ডায়োডের প্রথম মডেলটাকে আমরা বলি আইডিয়াল ডায়োড মডেল। ডায়োডের প্রথম মডেলটাকে আমরা বলি আইডিয়াল ডায়োড মডেল। মানে আইডিয়াল ডায়োডের মডেলটা কিরকম হবে সেটা নিয়ে আমরা চলো আলোচনা করি। দেখো, এই যে ক্যারেক্টারিস্টিক্স দেখছি না ভাই, এটা কার ক্যারেক্টারিস্টিক্স বলো তো? এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল ডায়োডের। এখানে কিন্তু কার বলো তো? এটা যেটা দেখতেছো তুমি এখানে, এই যে গ্রাফটা, এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল ডায়োডের। কেমন, এটা কিন্তু আইডিয়াল ডায়োডের না। আচ্ছা, আইডিয়াল ডায়োডের তাহলে গ্রাফটা কিরকম হবে দেখাচ্ছি তোমাকে। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যেটা হয় যে, সাপোজ ধরো এটা তোমার y অক্ষ, আর এটা ধরো তোমার x অক্ষ। আইডিয়াল ডায়োডে যেটা হয়, এখানে কোনো ব্রেকডাউন থাকবে? এখানে কিন্তু কোনো ব্রেকডাউন থাকবে না ভাই। সো ফলে এখানে এটা 0 থেকে স্টার্ট হয়ে, যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজে থাকে না, দেখো আমরা কি বলে আসছি এখানে, এখানে আইডিয়াল ডায়োডে কোনো থ্রেশহোল্ড ভোল্টেজে থাকে না। কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ জিনিসটা কি, এই যে এই তোমার ছেদবিন্দু থেকে কতটুকু সামনে গেছে, যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজটা 0, তাহলে ডাইরেক্ট এখান থেকে উপরে উঠে যাবে। আর যেহেতু এটার কোনো ব্রেকডাউন থাকবে না, তাই এটা আজীবন এখানে পিছনে 0তে থাকবে। যেহেতু কোনো ব্রেকডাউন নাই, তাহলে ব্রেকডাউন না থাকার কারণে আজীবন 0তে থাকবে। আর এখানে তোমার যেহেতু এটা থ্রেশহোল্ড ভোল্টেজ 0, তাই ডাইরেক্ট এখান থেকে স্টার্ট হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে তোমার আইডিয়াল ডায়োড মডেলের ক্যারেক্টারিস্টিক্স বা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখানে তোমার আইডি থাকবে, তাহলে এখানে তোমার তাহলে এখানে ভিডি থাকবে। দেখো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা। এখানে মধ্যে দেখো আমরা এই অঞ্চলটাকে কি বলি, ফরওয়ার্ড বায়াস, আর এই অঞ্চলটাকে কি বলি আমরা, রিভার্স বায়াস, অথবা রিভার্স বায়াস আমরা নিচে দেখাই, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই রিভার্স বায়াস। অর্থাৎ এখন তুমি বলতে পারো ভাই এখানে একদম 0 থেকে কেন উঠে গেছে? একদম 0 থেকে উঠার কারণ হচ্ছে যে ভাই তোমার এখানে কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ নাই। ভাই একদম অলওয়েজ ফ্ল্যাট কেন আছে, কেন নিচের দিকে নামতেছে না? কারণ এখানে কোনো ব্রেকডাউন নাই। আর এখানে তুমি আসলে যেমন প্র্যাকটিক্যাল ডায়োডে কি হয়, এই রিভার্স বায়াসে তুমি আসলে সামান্য কারেন্ট পাও, আইডিয়াল ডায়োডে আসলে তুমি সেটাও পাবা না, কারণ এটা আইডিয়াল। ওকে, এর মধ্যে কোনো ঝামেলা নাই। একটা জিনিস দেখো তাহলে আমাকে একটু করে বলো, এখানে তুমি তাহলে ফরওয়ার্ড বায়াস কখন পাচ্ছ? যখনই তোমার ডায়োডের ভোল্টেজটা মিনিমাম 0 হয়ে যাচ্ছে, 0-র বেশি দিলে তুমি ফরওয়ার্ড বায়াস পাবা। অথবা তুমি এভাবে চিন্তা করে দেখো, তুমি এখানে রিভার্স বায়াস কখন পাচ্ছ? তুমি এখানে রিভার্স বায়াস কখন পাচ্ছ? যখন ডায়োডের ভোল্টেজটা লেস দেন 0। দেখো ডায়োডের ভোল্টেজ যদি তোমার কি হয়, দেখো এখানে 0 থেকে যদি ছোট হয়, এই x অক্ষ বরাবর আমি কি আপনার কি প্রতিস্থাপন করতেছি বা কি আঁকতেছি আমরা x অক্ষ বরাবর? ভাই x অক্ষ বরাবর তো আমরা ভিডি আঁকতেছি, অর্থাৎ ডায়োডের ভোল্টেজ। এটা মানে কি, ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ। এই যে ভিডি যেটা আছে, এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় আসলে ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ, দুই প্রান্তের ভোল্টেজ। আর তোমার হচ্ছে ভাই আইডি যেটা আছে, আইডিটা কি, আইডিটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ বা তড়িৎ কারেন্ট আর কি। ওকে, আচ্ছা, তার মানে আইডি মানে হচ্ছে ডায়োডের মধ্যে কি কারেন্ট যায়, আর তোমার ভিডি মানে হচ্ছে ডায়োডের দুই প্রান্তে বিভব কত। তো তাহলে আমরা দেখতেছি ফিগার থেকে, যদি রিভার্স বায়াস তাহলে কখন থাকবে? যখন ভিডির ভ্যালুটা যখন 0 থেকে যখন ছোট থাকবে।
আর ফরওয়ার্ড ব্যাস তাহলে কখন থাকবে ভাই ডায়োডের মধ্যে? তুমি যদি ভিডি ভ্যালুটা যদি 0 রাখো তাও হবে, 0 থেকে যদি বড় দাও তাও হবে। ওকে, তার মানে আমরা জানি না হায়ার পটেনশিয়াল মানে ফরওয়ার্ড ব্যাস। তো হায়ার পটেনশিয়াল মানে কি, যদি তুমি ভোল্টেজ যত বাড়াবার সমস্যা নাই। তো তোমার এখানে তাহলে যেটা হবে, এই আইডিয়াল ডায়োডে রিভার্স ব্যাস তাহলে কখন পাবো ভাই? যখন তোমার ডায়োডের ভোল্টেজটা লেস দেন 0 হবে, এখানে দেখো লেস দেন 0। আর ফরওয়ার্ড ব্যাস কখন পাবা? যখন তুমি ভোল্টেজটাকে মিনিমাম 0 দিবা, তখনই তোমার ফরওয়ার্ডে পৌঁছা যাবে। বেশি দিলে তো ফরওয়ার্ডে পৌঁছাবেই, মিনিমাম 0 দিলেও সেটা কোথায় যাবে? ফরওয়ার্ড ব্যাস হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার তোমার আইডিয়াল ডায়োডের এই রিভার্স ব্যাস এবং ফরওয়ার্ড ব্যাস হিসেবে কাজ করার কন্ডিশন। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি ভাই। চলো এটা একটা কাজ করি আমরা এখানে, এই জিনিসটাকে আমরা চলো এখানে একটু করে আমরা এখানে রিপ্লেস করে দিই, আমরা এখানে নিয়ে আসি। ওকে, আচ্ছা, আমরা আশা করতেছি আমরা এতটুকু এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলছি যে আইডিয়াল ডায়োড যেহেতু, তাহলে এটার কোনো কি থাকবে না, রোধের ভ্যালু কিন্তু কত হবে? 0 হবে, রাইট? তাহলে এখানে কাহিনী কি হবে দেখো, ধরো আমি এখানে একটা সার্কিট রাখতেছি, এখানে সাপোজ ধরো এখানে আমি একটা সার্কিট রাখতেছি, ধরো এটা আমার একটা সার্কিট আছে এখানে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবো, এটা ইজি টপিক অনেক। দেখো, ধরো আমার এখানের মধ্যে আমি একটা ডায়োডকে আঁকছি, এখানে একটা ধরো রোধকে আঁকছি আমরা এখানে। এটা হচ্ছে বহিবর্তনী রোধ, নট ডায়োডের রোধ, ডায়োডের অভ্যন্তরীণ রোধ না। ধরো আমি এখানে একটা ভাই ব্যাটারিকে দিচ্ছি এখানে, তারপর দাঁড়া এক সেকেন্ড, ওই আমরা এখানে একটু ঠিক করে দিই আরেকবার। হ্যাঁ, ধরো আমি এখানে একটা ভাই ব্যাটারিকে দিছি, তারপর আমি তোমার এখানে একটা ডায়োডকে আঁকছি। ওকে, আমি চলো এখানে একটা ডায়োডকে আঁকছি, এটা আমার ডায়োড। আর এখানে ধরো আমি একটা রোধকে দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে তাহলে কাহিনী কি হবে দেখো, আমাকে একটু করে বলতে পারবা এই ডায়োডটা কি ফরওয়ার্ড ব্যাস আছে নাকি রিভার্স ব্যাসে আছে? একটু চিন্তা করো তুমি ভিডিও পজ করে। 100% এটা কিন্তু ফরওয়ার্ড ব্যাস আছে। কেমনে? এটা ধরো তোমার বহিবর্তনের রোধ, আর এটাকে আমরা R1 নাম দিতে পারি বহিবর্তনের রোধ হিসেবে। আর এখানে ধরো ভোল্টেজটা V পরিমাণের আছে, অথবা ধরো এটাকে তুমি ইও নাম দিতে পারো, EMF। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এটা ডায়োডের P সাইড, এটা ডায়োডের N সাইড। তাহলে আমাকে একটু করে বলো তো, যেহেতু এটা P সাইড, আর P সাইডটা দেখো পজিটিভের সাথে মানে হায়ার পটেনশিয়াল আছে, তাহলে অবভিয়াসলি এই ডায়োডটা কিছু থাকবে? তোমার ফরওয়ার্ড ব্যাস থাকবে। তাহলে এই ডায়োডটা কিছু থাকবে? তোমার ফরওয়ার্ড বায়াসে থাকবে। ভাই কিভাবে বলছেন ফরওয়ার্ড বায়াসে থাকবে? কারণ দেখো ফরওয়ার্ড বায়াসে থাকার কন্ডিশনটা কি, এখানে ফরওয়ার্ড বায়াসের কন্ডিশনটা হচ্ছে তোমার এখানে দেখো, এটা পজিটিভ প্রান্ত যেহেতু এখানের সাথে যুক্ত আছে, এই যে হায়ার পটেনশিয়াল মানে দেখো এই ডায়োডের যে পি প্রান্ত আছে, এই পি প্রান্তটা তোমার এখানে পজিটিভের সাথে যুক্ত না, মানে হায়ার পটেনশিয়ালের সাথে যুক্ত না। গতকাল আমরা কি আলোচনা করছিলাম? আমরা বলছিলাম যে ডায়োডের পি প্রান্ত যদি তোমার হায়ার পটেনশিয়ালের সাথে যুক্ত থাকে, তাহলে সেই ডায়োডটার কন্ডিশনটা কি হয়? ফরওয়ার্ড বায়াস। তাহলে যেহেতু এখানে ডায়োডের পি প্রান্তটা আমার হায়ার পটেনশিয়ালের সাথে যুক্ত আছে, এই ডায়োডের কন্ডিশন হবে আমার এখানে ফরওয়ার্ড বায়াস। ওকে, তাহলে এখানে দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি স্পষ্টভাবে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা দেখতেছি কারেন্টের ভ্যালুটা হিউজ অ্যামাউন্টের, কিন্তু ভোল্টেজটা প্রায় 0। দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি এখানে? দেখো আমরা এখানে ফরওয়ার্ড বায়াস যখন আছে, তখন আমরা ফিগার থেকে কি দেখতেছি? দেখো ফরওয়ার্ড বায়াস যখন আছে, তখন আমরা ফিগার থেকে কি দেখতেছি? দেখো ফরওয়ার্ড বায়াসে দেখো এখানে মুখস্থ করার কিছু নেই ভাই, তুমি নিজে বুঝে বুঝে দেখো। এটা দেখো, এটা ফরওয়ার্ড ব্যাস না, এই যে এটা ওয়াই অক্ষ বরাবর যেটা, দেখো ফরওয়ার্ড ব্যাসে ভোল্টেজ কত? 0। তাহলে ভিডি কত হবে? 0। তারপর ফরওয়ার্ড ব্যাসে কারেন্টটা কত? অনেক বেশি, আমরা ইনফিনিটি বলতে পারি। দেখো ফরওয়ার্ড ব্যাসে কারেন্টটা কত? অনেক বেশি পরিমাণে, একদম উপরের দিকে যাচ্ছে এটা। ওকে, তাহলে কারেন্টটাকে আমরা ইনফিনিটি বলতে পারি। তাহলে আমাকে একটু করে বলতে পারবো এখানে? দেখো তো এখানে তোমার এখানে তাহলে ফরওয়ার্ড ব্যাসে তাহলে ডায়োডের রোধ কত হবে? এখানে আমরা যদি বের করতে চাই ফরওয়ার্ড ব্যাসে ডায়োডের রোধ, দেখো রোধের সূত্র আমরা কত জানি? আমরা জানি হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আরটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে ভি বাই আই হবে। তাহলে রোধ কত হবে? ভিডি বাই আইডি না, ওই যে ভি, ওই ওহমের সূত্র দেখো তুমি, ভি ইজ ইকুয়াল টু আই আর, সেখানে রোধ মানে হবে ভিডি বাই আইডি। তো ভি তো 0, এটা আসলে 0 হইতে পারে, 0 নাও হইতে পারে, আমরা তো বলছি 0 থেকে বড় হইলেও হবে। তো আমি এখানে ফিগার থেকে দেখতেছি আমরা 0, তাই ফিগারটা বসাইছি। কিন্তু নিচে দেখো এখানে আইডি কত? আইডি কিন্তু ইনফিনিটি হবে মাস্ট, আইডি এখানে ইনফিনিটি। আইডি যদি নিচে যদি ইনফিনিটি থাকে, তাহলে রেজাল্ট কত আসবে ভাই? 0 আসবে অলওয়েজ, তাই না? তাহলে ফরওয়ার্ড বায়াস আসলে ডায়োডের রেজিস্ট্যান্স কত হয়? 0 হয়। এই যে আমরা বলছিলাম না ডায়োডের রোধটা 0, এটা আসলে কোন কন্ডিশনে 0? ফরওয়ার্ড বায়াসে। ওকে, আমি তাহলে এটা আমরা মুছে দিতে পারি, লাগতেছে না আমার। তাহলে এখানে দেখো আমরা বলছিলাম না যে তোমার আইডিয়াল ডায়োড মডেলে রেজিস্ট্যান্স 0 থাকে ডায়োডের। এই যে দেখো আমরা বলছি এখানে যে রোধ বিদ্যমান নয়, কখন? যখন তোমার ফরওয়ার্ড বায়াসে থাকবে। রিভার্স বায়াসে কিন্তু রোধ থাকবে। রিভার্স বায়াসে কি থাকবে? তোমার রোধ থাকবে। কেমনে থাকবে আমি দেখাবো তোমাকে। ফরওয়ার্ড বায়াসে
তাহলে মনে রাখবা আইডিয়াল ডায়োডে তোমার রোধ বিদ্যমান নয়, কখন বলো তো? ফরওয়ার্ড বায়াসে। কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োডে রোধ বিদ্যমান, সেটা ফরওয়ার্ড বায়াস হোক সেটা রিভার্স বায়াস হোক। ওকে, তাহলে আমরা জিনিসটা তাহলে একবার সামারি করি। এখানে প্র্যাকটিক্যাল ডায়োডে অলওয়েজ রোধ থাকবে, ফরওয়ার্ড বায়াসও থাকবে, রিভার্স বায়াসও থাকবে। কিন্তু তোমার হচ্ছে ভাই আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে দেখবা, আমরা একটু পরে দেখাবো তোমাকে, ফরওয়ার্ড বায়াসে রোধ বিদ্যমান নয়, সেটা আমরা মাত্র দেখালাম, কিন্তু রিভার্স বায়াসে কিন্তু রোধ থাকে। ওকে, আমরা দেখাবো সেটা। তাহলে এখানে দেখো, আমরা এখান থেকে তাহলে স্পষ্ট তাহলে ফিগার থেকে দেখতেছি, এখানে ফরওয়ার্ড বায়াসে কারেন্টের ভ্যালুটা অনেক বেশি হয়, আমরা এটাকে ইনফিনিটির সাথে কম্পেয়ার করতে পারি। আর এখানে দেখো ভোল্টেজটা 0 হয়, সো আমরা জানি রোধ মান হচ্ছে V/I, তো VD/ID হবে। তো VD তো 0, ফিগার থেকে আমরা দেখতেছি 0 থেকে বড় হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আইডিটা ইনফিনিটি হবে। তো 0 কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো, রেজাল্ট অবশ্যই 0 আসবে। ওকে, তাহলে ফরওয়ার্ড বায়াসের রোধের ভ্যালু কত? ফরওয়ার্ড বায়াসের রোধের ভ্যালু হচ্ছে 0 ওহম। এখন তুমি দেখো তো তাহলে ভাই 0 ওহম কোন ক্ষেত্রে থাকে, শর্ট সার্কিট নাকি ওপেন সার্কিট? চিন্তা করে দেখো 0 ওহম কোন ক্ষেত্রে থাকে, শর্ট সার্কিট নাকি ওপেন সার্কিট? তুমি আমাকে বলবা ভাই এটা তো থাকে হচ্ছে যে শর্ট সার্কিটে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি তোমার এই ডায়োডের মধ্যে ফরওয়ার্ড বায়াসের রোধ হচ্ছে 0 ওহম, আর 0 ওহম থাকে হচ্ছে যে শর্ট সার্কিটে। তাহলে ডায়োড যদি কখনো ফরওয়ার্ড বায়াসে থাকে আর সেটা যদি আমার আইডিয়াল ডায়োড হয়, তাহলে এই আইডিয়াল ডায়োডটাকে আমরা কি করে দিব? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, দেখো জিনিসটা খুব ভালো করে বুঝো, আমি আরেকবার বুঝাই। দেখো এখানে ভিডি ভ্যালুটা 0 ফরওয়ার্ড বায়াসে, আর আইডি ভ্যালুটা অনেক বিশাল, তার মানে ইনফিনিটি সমান ধরতে পারো। তাহলে এটা রোধ কত হবে? VD/ID। তো ভিডি তো তোমার এখানে 0, আর আইডি তোমার এখানে ইনফিনিটি। তো 0কে তুমি যদি ইনফিনিটিতে ভাগ করো, নিচে যদি কোনো ইনফিনিটি থাকে, অবভিয়াসলি রেজাল্ট কত থাকবে? তোমার এখানে 0 ওহম আসবে। তো 0 ওহম তুমি কার ক্ষেত্রে পাও? শর্ট সার্কিট নাকি ওপেন সার্কিট? শর্ট সার্কিটের ক্ষেত্রে পাও। তাই অলওয়েজ মনে রাখবা, আইডিয়াল ডায়োড যদি হয়, তাহলে আমরা ডায়োড যদি আমার ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়োডকে কি দিয়ে রিপ্লেস করবো? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবো। অর্থাৎ আমার যদি ভাই কখনো যদি আইডিয়াল ডায়োড যেটা আছে, এটা যদি কখনো ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে আমরা ডায়োডটাকে কি করবো ভাই? শর্ট সার্কিট দিয়ে ডায়োডকে রিপ্লেস করব। শর্ট সার্কিট দিয়ে। তোমার কাছে হয়তো পড়াগুলো একটু কঠিন, একটু ঝামেলা মনে হইতেছে ভাই, ঝামেলা মনে করার কিছু নাই। এগুলো যখন তুমি ম্যাথ দেখবা, তখন তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। কেমন? একদম ইজি হয়ে যাবে। দেখবা এগুলো ইজি জিনিস, তুমি যদি না বুঝো, তুমি একটু আরেকবার, তাহলে আরেকবার কষ্ট করে আমার কথাগুলো শুনিও। আমি এখানে আরেকবার বলে দিই তোমাকে। সেটা হচ্ছে ভাই দেখো, শর্ট এই ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে? VD0, আইডি ভ্যালুটা অনেক বড়, তাই রোধের ভ্যালু 0 হবে। আর 0 ওহম কার থাকে? শর্ট সার্কিটের থাকে। এই কারণে তুমি আইডিয়াল ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে সেটাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব ডায়োডকে, রিপ্লেস করব ডায়োডকে। অর্থাৎ এটা যে আমি বুঝতেছি এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে আছে, আমরা কি করব বলো তো? তাহলে আমরা এখন এই ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করব? শর্ট সার্কিট দিয়ে। অর্থাৎ এই ডায়োডের সার্কিটটা কিরকম হবে জানো? সার্কিটটা দেখো এরকম হবে। এখন সার্কিটটা দেখো এখন এরকম হয়ে যাবে। কিরকম দেখো ভাই, এখানে তো বাইরে একটা R1 ছিল, এই R1 কিন্তু ডায়োডের রোধ না, এটা হচ্ছে বহিবর্তনীর রোধ, মানে সার্কিটের রোধ। ওকে, আর আমরা এখানে জাস্ট একটা সিম্বল ব্যাটারি দিয়ে দিব। ব্যাটারিটা ছিল এরকম, আর এখানে R1টা ছিল হচ্ছে আমার এরকম। দেখো আমরা কি করে দিছি, এখানে এই ডায়োডটাকে জাস্ট আমরা এখানে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিছি। শেষ ভাই, কাজ শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে। একদম সিম্পল ভাই। আমি তোমাকে তাহলে একদম তোমার সামাই করে দিই ভাই। এগুলো তো আমি, এই দেখো তোমার এগুলো কিন্তু মনে রাখা লাগবে না, বুঝছো? এগুলো আমি তাহলে কেন পারিয়েছি তোমাকে, কারণ আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি যে তুমি কেন শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবা। তোমার কিন্তু আলটিমেটলি মুখস্থ রাখতে হবে কি? আলটিমেটলি মুখস্থ রাখতে হবে যে যদি ডায়োডটা আইডিয়াল ডায়োড হয়, যদি সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে জাস্ট আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করে দিব। এতটুকু তোমার মনে রাখতে হবে। কিন্তু আমি তোমাকে এটা দেখাই, এখন প্রমাণ করে দেখাইছি কেন তুমি আসলে একটা সিঙ্গেল লাইন দিয়ে আসলে রিপ্লেস করবা। তো তোমার কিন্তু এই প্রমাণগুলো তোমার কিন্তু মনে রাখার দরকার নেই। কেমন? আশা করি এটা বুঝতে পারছো ভাই। আসো এবার তাহলে আমরা দেখি এখন ডায়োড রিভার্স বায়াসে থাকলে কি হবে। আসো আমরা তাহলে এখন দেখি ডায়োডটা রিভার্স বায়াসে থাকলে কি হবে। আসো আমরা দেখি। আসো সাপোজ একটা সার্কিট চলো আমরা আঁকি এখানে। একটা কাজ করি, চলো আমরা এইটাকে আমরা কপি করি। চলো এই সার্কিটটাকে আমরা এখানে কপি করলাম, এখানে ধরো আনছি। কেমন? এখানে ধরো আমরা কপি করে এখানে আনছি। আর রিভার্স বায়াসে তাহলে কি হবে ভাই? এই ব্যাটারিটাকে উল্টাই দাও, তাহলে তো হচ্ছে রিভার্স বায়াসে। তোমার এখানে কি হবে? ব্যাটারিটাকে উল্টাই দাও, তাহলে দেখবা রিভার্স বায়াসে চলে গেছে। এটা এই ব্যাটারিটাকে উল্টাই দাও তুমি, অর্থাৎ এখানে তুমি নেগেটিভ দিয়ে দাও, এখানে তুমি পজিটিভ দিয়ে দাও, তাহলে তোমার দেখো রিভার্স বায়াসে চলে গেছে। এটা দেখো, এটা কিন্তু রিভার্স বায়াসে আছে ভাই। কেন বুঝছেন রিভার্স বায়াসে আছে? দেখো এটা কি তোমার হায়ার পটেনশিয়াল, এটা কি তোমার লোয়ার পটেনশিয়াল। দেখো পি এর সাথে কি যুক্ত আছে? লোয়ার পটেনশিয়াল যুক্ত আছে। তো পি এর সাথে যদি লোয়ার পটেনশিয়াল যুক্ত থাকে, তাহলে সেটা কিভাবে থাকে? রিভার্স বায়াস থাকে।
ওকে, তাহলে পিএর সাথে যদি কখনো তোমার লোয়ার পটেনশিয়াল যুক্ত থাকে তাহলে সেটা কিসে থাকে ভাই? রিভার্স বায়াস থাকে। আচ্ছা, এবার আসো আমরা ডায়োডের রিভার্স বায়াসটা নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। আসো তাহলে আসো আমরা একটা কাজ করি, তাহলে আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে আসো আমরা তাহলে ডায়োডের রিভার্স বায়াসে কি হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি। রিভার্স বায়াস আমরা একটা কাজ করি, তাহলে আসো আমরা এই ফিগারটাকে তাহলে একটু কপি করি, চলো, কারণ এই ফিগারটা আমাদের একটু লাগবে। তো এই ফিগারটাকে ধরো আমরা কপি করে এখানে নিয়ে যাই তোমার, এরপর আমি সামারি করে দিব তোমার আসলে কি মনে রাখতে হবে আর কি মনে রাখতে হবে না। আসো এখানে রাখি আমরা। আচ্ছা দেখো তো ভাই, এই রিভার্স বায়াস আমরা কি দেখতেছি স্পষ্টভাবে? কারেন্টটা কত, আইডিটা কত, একদম এখানে দেখো 100 বরাবর এভাবে করে শোয়ানো আছে না, তাহলে আইডি কত হবে রিভার্স বায়াসে ভাই? আইডি কিন্তু 0, রাইট? কোনো কারেন্ট তুমি পাবা না। অন্যদিকে তোমার এখানে দেখো তো ভিডি কি হবে? ভিডি বলে কিন্তু বেশ বড় হবে, কারণ এখানে দেখো তোমার হচ্ছে ভাই, তুমি চিন্তা করে দেখো এখানে, এই যে এখানে একদম ইনফিনিটি দিকে যাচ্ছে, মানে একদম লম্বা ভাবে অনেক দূরে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে তোমার ভিডি কত হবে ভাই? ভিডি কিন্তু হবে ইনফিনিটি, তাই না? দেখো না তুমি যখন তুমি ফরওয়ার্ড ব্যাস যখন চিন্তা করছো তখন আইডিটা অনেক উপরের দিকে করতেছিল, এই জন্য আইডিকে তুমি ইনফিনিটি ধরছো। আর রিভার্স ব্যাসে কি হচ্ছে, তোমার এখানে কারেন্ট তো 0 কিন্তু ভিডিটা তোমার অনেক পিছন দিকে যাচ্ছে, কারণ এটা দেখো আজীবন চলবে। কেন আজীবন চলবে? কারণ এটা তো কোনো ব্রেকডাউন নাই। আমরা জানি যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কোনো ব্রেকডাউন আছে? ব্রেকডাউন নাই। সেটি কি হবে? এই রিভার্স ব্যাসের যে ভোল্টেজ সেটা কিন্তু আজীবন পিছন দিকে চলবে। তো পিছন দিকে চলতে চলতে কত পর্যন্ত হতে পারবে? ইনফিনিটি পর্যন্ত হতে পারবে। আসলে মাইনাস ইনফিনিটি, প্লাস মাইনাস আসলে ব্যাপার না, আমরা আসলে আসলে মানটাকে নিয়ে কাজ করতেছি। সেখানে তাহলে আসলে ভিডির মানটা কত হবে রিভার্স বায়াসে? ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে আমাকে দেখো তো রিভার্স বায়াসে যদি আমরা রিভার্স বায়াসে ডায়োডের রোধ কত হবে? তাহলে রিভার্স বায়াসে ডায়োডের রোধ কত হবে তোমার? তাহলে রোধ মানে আমরা জানি ওই যে ভিডি ডিভাইডেড বাই আইডি, তাই না? ভিডির মান তো ইনফিনিটির সমান আর আইডির মান 0, নিচে 0 আছে, তাহলে রেজাল্ট কত আসবে? ইনফিনিটি আসবে, তাই না? দেখো এখানে নিচে যেহেতু 0 আছে, এখানে নিচে যেহেতু 0 আছে আর উপরে ইনফিনিটি আছে, তো নিচে 0 থাকা মানে কি রেজাল্ট কত আসবে তোমার? এখানে ইনফিনিটির সমান আসবে। অর্থাৎ রিভার্স ব্যাসে তাহলে ডায়োডের রোধ কত আসতেছে? ইনফিনিটি আসতেছে। দেখো তো ভাই, ইনফিনিটি রোধ তুমি কোথায় পাও? শর্ট সার্কিট না ওপেন সার্কিটে? তুমি পাও হচ্ছে ভাই দেখো ওপেন সার্কিটে। অর্থাৎ মনোযোগ দিয়ে লক্ষ্য করো ভাই, সেটা হচ্ছে যে যদি আমার ডায়োড রিভার্স বায়াসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করব? আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, যেমন দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমার ডায়োডটা কিসে আছে ভাই? এই ক্ষেত্রে আমার ডায়োডটা তোমার এখানে রিভার্স বায়াসে আছে। তাহলে আমরা সিম্পল যেটা করব, এই সার্কিটটাকে ধরো আমরা এখানে আমরা নতুন ভাবে আঁকবো, আবার আঁকার পরে আমরা যেহেতু রিভার্স বায়াসে আছে আইডিয়াল ডায়োডটা, জাস্ট আমরা সিম্পল তোমার হচ্ছে যে ভাই এখানে ওপেন সার্কিট করে দিব। সিম্পল আমরা এটাকে কি করে দিব? ওপেন সার্কিট করে দিব। বুঝতে পারছি জিনিসটা? দেখো এখানে তাহলে আমি তোমাকে যদি সামারি করি, আমি তোমাকে একটা জিনিস শিখাই, টেকনিক শিখাই, সেটা হচ্ছে ভাই রিভার্স আসলে তোমার আইডিয়াল ডায়োড বলো, তারপরে তোমার হচ্ছে নর্মাল ডায়োড বলো, 3টা মডেল বলছি না? 3টা মডেলে একটা জিনিস মনে রাখবা, রিভার্স বায়াস থাকা মানে অলওয়েজ শর্ট সার্কিটে, এখানে তুমি ওপেন সার্কিট করে দিবা। তাহলে আমি তোমাকে বলি জিনিসটা, আমরা বলছিলাম না ডায়োডের মডেল কয়টা আছে? 3টা আছে। তো 3টা মডেলে তোমার যেটা হবে, তোমার যদি রিভার্স বায়াস থাকে ডায়োডটা, অলওয়েজ তুমি কি করে দিবা? এটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিবা। ওকে, তোমার আর কোনো কিছু চিন্তাই করা লাগবে না রিভার্স বায়াসের ক্ষেত্রে। হ্যাঁ, তোমার এখানে ফরওয়ার্ড ব্যাসে একটু ঝামেলা আছে, কিন্তু রিভার্স ব্যাসে কোনো ঝামেলা নেই। রিভার্স ব্যাসে অলওয়েজ কি হবে বলতো? ওপেন সার্কিট হবে। কেমনে হবে সেটা আমি দেখাবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি পয়েন্টটা কি? কি পয়েন্ট হচ্ছে আমাদের এখানে, যদি ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস থাকে সেই ক্ষেত্রে ডায়োডকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ আমরা সার্কিটটাকে এভাবে নতুন করে আঁকবো। আর যদি আমার কাছে রিভার্স ব্যাস থাকে তাহলে ডায়োডটাকে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবো এখানে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমরা এখানে তাহলে লিখে দিতে পারি, আমার যে আইডিয়াল ডায়োড আছে সেটা যদি কখনো আমার রিভার্স বায়াস থাকে, সেটা যদি আমার কিছু থেকে কখনো রিভার্স বায়াসে থাকে, তাহলে ডায়োডকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। যেহেতু রোধের মান ইনফিনিটি আসছে, ওপেন সার্কিট দিয়ে, আর ইনফিনিটি রোধ কার আসে? ওপেন সার্কিটের। ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। ওকে ভাই, এই জিনিস তোমার বইতে আসলে এভাবে আলোচনা করা নাই, বুঝছো? কিন্তু তোমার ডায়োডের ম্যাথগুলো করতে গেলে দেখবা এই কনসেপ্টটা তোমার অবশ্যই লাগবে। এগুলো ছাড়া তুমি আসলে ম্যাথ করতে পারবে না। ডায়োডের ম্যাথগুলো কঠিন লাগে কেন? কারণ নর্মালি মানুষজন এগুলো শিখে না, এই যে তোমার আইডিয়াল ডায়োড মডেলে কি হবে, অ্যাকচুয়ালি এটা কোত্থেকে আসছে, এই জন্য এগুলো মজা পায় না, শিখেও না। কিন্তু এখন তুমি যদি একবার শিখে গেছো, একবার যেহেতু মজা পেয়ে গেছো, তো তোমার জন্য আসলে ডায়োডের অঙ্ক কোনো ব্যাপারই হবে না। ডায়োড বলো, ট্রানজিস্টর বলো, সবগুলো সেম, আসলে ইজি ম্যাথ অনেক। আশা করি এটা বুঝতে পারছো ভাই, আমরা এখানে বুঝতে পারছি, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে কি মনে রাখবো? আমরা যদি এটা সামারি করি, আমরা কি মনে রাখবো এখানে? আসো আমরা এটা পয়েন্ট আউট করি। আসো তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি, মানে এটা সামারি করতে যাচ্ছি আমরা। আসো
আমরা তাহলে এটা আসলে কি আলোচনা করি, সামারি আলোচনা করি। সামারিটা কি? সামারিটা হচ্ছে ভাই তোমার, তুমি যদি ফার্স্ট অফ অল এই সামারিটা কার জন্য? আইডিয়াল ডায়োড। এই সামারিটা কার জন্য বলো তো? আইডিয়াল ডায়োডের জন্য। আচ্ছা, তাহলে এখন প্রথম সামারিটা হচ্ছে ভাই, তোমার যদি ডায়োডটা যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে, ডায়োডকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবো। অন্য কোনো আমার করতে গেছে সেটা দেখার দরকার নেই, সেটা আমরা প্রমাণ অলরেডি করে ফেলছি। তাহলে যেটা মনে রাখবা, তোমার এখানে যদি ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে তবে ডায়োডকে আমরা এখানে কি করবো ভাই? শর্ট সার্কিট দিয়ে, ফরওয়ার্ড বায়াসে থাকলে আমরা এটাকে কি করবো? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। 2 নম্বর পয়েন্ট আমরা কি মনে রাখবো? যদি ডায়োড রিভার্স বায়াসে থাকে সেক্ষেত্রে আমরা ডায়োডকে কি দিয়ে রিপ্লেস করব? ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। তাহলে 2 নম্বর জিনিস আমরা মনে রাখবো, যদি ডায়োড রিভার্স বায়াসে থাকে তবে ডায়োডকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। আমাদের মেইন মাথায় রাখতে হচ্ছে এগুলো। এতক্ষণ যে ভাজা পোড়া প্রমাণ দেখাইছি এগুলো তোমার লাগবে না। আমরা দেখাইছি আসলে অ্যাকচুয়ালি এগুলো আসছে কোত্থেকে, বুঝছো? এই যে কেন তুমি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবা, কেন তুমি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবা, সেটা আমরা দেখাইছি। কারণ আমরা দেখছি কি ফরওয়ার্ড ব্যাসে আসলে রোধের ভ্যালু 0 থাকে, আর রোধের ভ্যালু যা 0 থাকে তাকে আমরা কি রিপ্লেস করি? রোধের ভ্যালু 0 থাকে মানে সেটা হচ্ছে ভাই শর্ট সার্কিটে আছে। আর আমরা দেখছি কি ভাই তোমার এখানে যখন রিভার্স ব্যাসে থাকে তখন আসলে রোধের ভ্যালুটা ইনফিনিটি থাকে। তো ইনফিনিটি থাকতে সেটাকে আমরা আসলে কি করি? ওপেন সার্কিট বলি আর কি। তখন এই জন্য আমরা ডায়োডকে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি পয়েন্ট। এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার সময়। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আপনি আমাকে আইডিয়াল ডায়োডের কথা বললেন, কিন্তু আমি কোয়েশ্চনে কিভাবে বুঝবো আমার যে কোয়েশ্চনে ডায়োডটা দেওয়া আছে সেটা আইডিয়াল ডায়োড কিনা? আমি কোয়েশ্চনে কিভাবে বুঝবো যে কোয়েশ্চনে আমার যে ডায়োডটা দেওয়া আছে সেটা আমার আইডিয়াল ডায়োড কিনা? দেখো, তুমি দুইভাবে বুঝতে পারো। একটা হচ্ছে ভাই, যদি তোমাকে ডায়োড সম্পর্কে কিছু বলা না থাকে, ডায়োড সম্পর্কে যদি যদি তোমাকে না বলে যে এটা সিলিকনের ডায়োড বা জার্মানিয়ামের ডায়োড, এরকম যদি কোনো কিছুই না বলে, তাহলে তুমি বুঝে নিবা তোমাকে আইডিয়াল ডায়োডের কথা বলা হচ্ছে। অথবা যদি কোয়েশ্চনে সরাসরি আইডিয়াল ডায়োড কথার উল্লেখ থাকে, তাহলে তোমার বুঝে নিতে হবে তোমার কোয়েশ্চনে যে ডায়োডটা দেওয়া আছে সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড। তার মানে আইডিয়াল ডায়োড কিনা সেটা তোমার কোয়েশ্চনে তুমি দুইভাবে বুঝতে পারো। আইডিয়াল ডায়োড কিনা সেটা তুমি কোয়েশ্চনে কয়ভাবে বুঝতে পারো? দুইভাবে। দেখো আমি তোমাকে দেখাই জিনিসটা। তাহলে আমরা একটা কাজ করি, এখানে কি স্পেস আছে? এখানে দেখে আসো, নিউ পৃষ্ঠায় যাই। আমরা তাহলে দেখি এখানে আইডিয়াল ডায়োড চিনার উপায়। কোয়েশ্চনে আইডিয়াল ডায়োড চেনার উপায়। চেনার উপায় হচ্ছে যে ভাই, যদি দেখো দুটো উপায় আছে। একটা উপায় আছে যে যদি কোয়েশ্চনে সরাসরি আইডিয়াল ডায়োড লেখা থাকে তাহলে সেটা তো আইডিয়াল ডায়োড আমরা বুঝে নিব। যদি কোয়েশ্চনে সরাসরি আইডিয়াল ডায়োড কথা উল্লেখ থাকে, আইডিয়াল ডায়োড উল্লেখ থাকে, তবে ডায়োডটা কি হবে? আইডিয়াল ডায়োড হবে। ডায়োডটি হবে আইডিয়াল ডায়োড। আর 2 নম্বর কথা হচ্ছে যে ধরো আইডিয়াল ডায়োড উল্লেখ নেই, আবার ডায়োড সম্পর্কে কোনো ইনফরমেশনও দেওয়া নাই, মানে তোমাকে বলা নাই যে ডায়োডটা কি দিয়ে তৈরি, সিলিকন নাকি জার্মেনিয়াম দিয়ে তৈরি, এগুলো কিছু বলা নাই। তাহলে তুমি বুঝে নিবা সেটা আইডিয়াল ডায়োড। তাহলে আমরা লিখবো এখানে যদি ডায়োড কি দিয়ে তৈরি সেটা উল্লেখ না থাকে, ডায়োড কি দিয়ে তৈরি তা উল্লেখ না থাকে, তা এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আইডিয়াল ডায়োড থাকলে একরকম হবে, নর্মাল ডায়োড থাকলে একরকম হবে, প্র্যাকটিক্যাল ডায়োড থাকলে একরকম হবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে
আমাদের আসলে যেহেতু এইচএসসি এবং অ্যাডমিশন, আর এই টপিকটা তোমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই নতুন, আসলে এটা আসলে খুব একটা সময় আগে যে এই চ্যাপ্টারটা সূচনা করা হয়েছে তা না, আমাদের ইন্টারমিডিয়েটের জন্য এটা 3-4 বছর আগে থেকে সূচনা করা হয়েছে। তো এই জন্য আসলে এই চ্যাপ্টার থেকে আসলে তোমার খুব একটা কোয়েশ্চেন আসলে পেঁচায় না, নর্মাল কোয়েশ্চেন থাকে এখানে। সো এই জন্য আসলে কোয়েশ্চনে আমাদের যে ডায়েটগুলো থাকবে সেগুলো হয় আইডিয়াল ডায়েট হবে, না নর্মাল ডায়েট হবে। প্র্যাকটিক্যাল ডায়েট কখনো আসলে দিবে না, কারণ প্র্যাকটিক্যাল ডায়েটে ঝামেলা আছে, আমরা দেখবো জিনিসগুলো। ওকে, তাও যদিও তোমাকে দিবে না, তাও আমরা দেখবো, আসো। তাহলে যদি ডায়েট কি দিয়ে উল্লেখ, তা কি দিয়ে তৈরি তা উল্লেখ না থাকে, তবে আইডিয়াল ডায়েট ধরে নিব। অনেক সময় দেখবো কোয়েশ্চনে তোমার এটা দেখা থাকবে যে ডায়েটটা সিলিকন দিয়ে তৈরি বা ডায়েটটা জার্মেনিয়াম দিয়ে তৈরি, ওইটা থাকলে তো এটা নর্মাল ডায়েট। কিন্তু যদি তোমার ওইটা যদি উল্লেখ না থাকে কি দিয়ে তৈরি, সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা এটা তবে আইডিয়াল ডায়েট ধরবো। কেমন? আশা করি এটা বুঝতে পারছি আমরা ভাই, যে কিভাবে আমরা আইডিয়াল ডায়েট সেটা আমরা চিনবো। আচ্ছা, তো আমরা তাহলে এখানে অলরেডি আলোচনা করছি আইডিয়াল ডায়েট নিয়ে। চলো আমরা তাহলে এখন ডিসকাশন করি তোমার হচ্ছে ভাই সেকেন্ড ডায়েট মডেল, যেটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে ভাই নর্মাল ডায়েট মডেল। এটাকে আমরা বলতেছি নর্মাল ডায়েট মডেল, নর্মাল ডায়েট মডেল। আসো আমরা এটা দেখে আসো। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই আইডিয়াল ডায়েট মডেলের সাথে নর্মাল ডায়েট মডেলের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে, দেখো আমরা জানি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ নামের একটা জিনিস আছে ভাই। তো নর্মাল ডায়েট মডেলে জাস্ট নর্মাল মানে কি একদম সিম্পল জিনিসটা, তার মানে একদম স্বাভাবিক, মানে একদম নর্মাল একটা জিনিস। জাস্ট সেখানে থ্রেশহোল্ড ভোল্টেজের কথা বলা হয়েছে, অর্থাৎ সেখানে ব্রেকডাউনের কথা আলোচনা করা নাই, ডায়োডের রোধের কথা আলোচনা করা নাই। জাস্ট তোমার এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ একদম যেটা একদম নর্মাল জিনিস, ডায়োডের ক্ষেত্রে যেটা একদম নর্মাল একটা তোমার ঘটনা, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ নর্মাল ডায়েট মডেলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ভাই এখানে শুধুমাত্র এক্সট্রা ভাবে থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে আলোচনা করা হয়েছে, এক্সট্রা ভাবে থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে আলোচনা করা হয়েছে, তার মানে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, জিনিসটা হচ্ছে যে ভাই একদম যখন স্টার্টিং এ ছিল তখন ডায়েটকে মানুষজন হচ্ছে যে আইডিয়াল ডায়েট মডেল শিখছে আগে, কারণ আমরা সবাই কি জানি, আমরা যদি একদম কঠিনটা পড়ি তাহলে কি আমাদের হবে? কেউ তো আসলে কখনো ক্লাস 10-এ এই যে তোমার 4, 5, 6 পড়া ছাড়া কি উঠতে পারে না। হ্যাঁ, তো তোমার এখানে যেটা হয়, আমরা কিন্তু একদম ধাপে ধাপে জিনিসটা শিখি, তাই না? সহজ থেকে আমরা কঠিন জিনিস শিখি। প্রথমে আমরা আইডিয়াল ডায়েট মডেল শিখছি। সেই ডায়েট মডেলে কি ছিল না, কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল না, জেনারেল ভোল্টেজ ছিল না, ডায়েটের রোধও ছিল না। তো নর্মাল ডায়েট মডেলে কি করা হয়েছে, নতুন করে এক্সট্রা করে থ্রেশহোল্ড ভোল্টেজটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ডায়েটে আমরা বলছি জেনারেল ভোল্টেজ থাকে, তারপর তোমার এখানে যে রোধ থাকে, এগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন করা হয় নাই। ওকে, নর্মাল ডায়েট মডেলে। আচ্ছা, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে ভাই, তাহলে দেখো এখানে নর্মাল ডায়েট মডেল এখানে জাস্ট এক্সট্রা ভাবে থ্রেশহোল্ড ভোল্টেজটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যদি আমরা নর্মাল ডায়েট মডেল যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে এখানে? নর্মাল ডায়েট মডেলে দেখো ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হয় এখানে, সিম্পল, জাস্ট তোমার হচ্ছে ভাই একদম আইডিয়াল ডায়েটের মতোই জাস্ট এক্সট্রা করে এখানে থ্রেশহোল্ড ভোল্টেজের ডিসকাশন করা হয়েছে। অর্থাৎ নর্মাল ডায়েট মডেলের তোমার হচ্ছে ভাই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা, নর্মাল ডায়েট মডেলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার এটা। অর্থাৎ এদিকে থাকবে তোমার আইডি আর এদিকে থাকবে তোমার হচ্ছে ভাই ভিডি। দেখো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আইডিয়াল ডায়েট মডেলে তোমার কি নিয়ে আলোচনা করা হয়, মানে কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি। অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ, জেনারেল ভোল্টেজ, ব্রেকডাউন, তারপর তোমার রোধ, এগুলো কোনো কিছু নিয়ে আলোচনা করে নাই। ডায়োডের রোধ নিয়ে সিম্পল, একদম সিম্পল রাখা হয়েছে। কিন্তু নর্মাল ডায়েট মডেল একটু কঠিনভাবে চিন্তা করা হয়েছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজকে ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে আমাদেরকে পরিচিত করানো হয়েছে। তখন বলেছে এখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, ভিটি থাকে এখানে একটা, কেমন? এখানে একটা কি থাকে, তোমার একটা ভিটি থাকে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এবারে দেখো, এবারে এটা তো আমার কি ভাই, এটা তো হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে আমার কি ভাই, এটা হচ্ছে আমার রিভার্স বায়াস। দেখো তোমাদেরকে আমি কি শিখে আসছিলাম ভাই? শিখে আসছিলাম হচ্ছে যে যদি আমার সিলিকন ডায়োড হয়, যদি আমার কাছে কি হয় এখানে সিলিকন ডায়োড থাকে, চলো আমি এটাকে একটু মুছে দিই। এখানে আসো, আমরা দেখাইছিলাম তোমাকে যদি আমার কাছে সিলিকন ডায়োড থাকে, তাহলে এই সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ কত হবে? 0.7 ভোল্ট। এটা মুখস্থ রাখতে হবে। আর তোমার কাছে যদি জার্মেনিয়াম ডায়োড থাকে, তাহলে এই জার্মেনিয়াম ডায়োডের তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ কত হবে?
শিখে আসছি আমরা 0.3 ভোল্ট। এটা মাস্ট বি তোমার মনে রাখতে হবে, কারণ এটা তোমার কোয়েশ্চনে দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। সো দেওয়া না থাকলে তুমি তখন কি করবা, তোমার মুখস্থ রাখতে হবে। ওকে, সো আমরা তাহলে শিখছিলাম যদি আমার কাছে সিলিকন ডায়োড বলে, সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ হয় 0.7 ভোল্ট। আর আমার কাছে জার্মেনিয়াম ডায়োড বলে, জার্মেনিয়াম ডায়োডের তোমার এখানে ভাই থ্রেশহোল্ড ভোল্টেজ হয় 0.3 ভোল্ট। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে দেখো আসো আমরা ডিসকাশন করি এটা নিয়ে। ওকে ভাই, তো এখন এখানে কাহিনী কি হবে, এখানে আমার ডায়োডটা তোমার এখানে রিভার্স বায়াসে কখন থাকবে আর ফরওয়ার্ড বায়াসে কখন থাকবে, আসলে এটা নিয়ে আমরা ডিসকাশন করি। দেখো তো এই ক্ষেত্রে কি ছিল, নর্মাল একদম আইডিয়াল ডায়োডে রিভার্স বেসে ছিল যখন ভিডি ভ্যালুটা 0 থেকে যখন ছোট ছিল, আর ফরওয়ার্ড বেসে ছিল ভিডি ভ্যালুটা এক্স্যাক্টলি 0 হইলে বা 0 থেকে বড় হইলে। আর এখানে কি হবে দেখো, এখানে তোমার এখানে দেখো এখানে তোমার ফরওয়ার্ড বেসে কখন থাকবে, এখানে তোমার ফরওয়ার্ড বেস কখন থাকবে, রিভার্স বেস কখন থাকবে, চলো আমরা আলোচনা করি। আসো আগে আমরা আলোচনা করি এখানে ফরওয়ার্ড বায়াস কখন থাকবে, আর আমরা আলোচনা করি এখানে আমরা রিভার্স বায়াস কখন থাকবে। দেখো সিম্পল ভাই, এই যে দেখো না, এই ফ্ল্যাট অংশটা রিভার্স বায়াস পুরোটা, তাই না? এই যে দেখো আগে এখানে রিভার্স বায়াস কোনটা ছিল, এটা, আর এখানে কোনটা আছে রিভার্স বায়াস, এখানে ফ্ল্যাট অংশ এটা। তাহলে রিভার্স বায়াস কখন থাকবে, যখন তোমার ডায়োডের ভোল্টেজটা ভিডিটা, যখন তোমার ডায়োডের ভোল্টেজ ভিডিটা কার থেকে ছোট হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে ছোট হবে। দেখো এখান থেকে আমরা ফিগার থেকে দেখতেছি, আমার যদি কোনো কারণে যদি এই ডায়োড ভোল্টেজটা যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যদি ছোট হয়, তাহলে সেটা কিসে থাকবে, রিভার্স বায়াস থাকবে। আর ফরওয়ার্ড বায়াস কখন থাকবে ভাই, ফিগার থেকে আমরা দেখতেছি যদি ডায়োডের ভোল্টেজটা আমার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড় হয় অথবা থ্রেশহোল্ড ভোল্টেজ ইকুয়াল হয়, তখন আমার সেটা কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস থাকবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইখানে ডিফারেন্সটা কোথায় আসবে, এখানে ডিফারেন্সটা কোথায় আসবে, চলো আমি তোমাকে বলি। এখানে ডায়োডকে তুমি কিভাবে রিপ্লেস করবো আমি তোমার শিখে আসো। খুবই ইজি ভাই, খুবই ইজি, খুবই সিম্পল এবং খুবই ইজি ভাই, টেনশন নেওয়ার কোনো কিছুই নেই, আমি আছি না, টেনশন নেওয়ার কিছু নেই। দেখো দুনিয়ার ইজি জিনিসগুলো রে কেন জানি কঠিন মানে রাখছে মানুষজন, তো এটা কঠিন না, দুনিয়ার ইজি এগুলো। আসো দেখে নর্মাল ডায়োড মডেল তুমি কিভাবে ডায়োডকে রিপ্লেস করবা। দেখো ধরো এটা তোমার ব্যাটারি, ধরো এটা তোমার ব্যাটারি, আর এখানে ধরো তোমার ডায়োড টাকা আছে। ওকে, এখানে তোমার ধরো ডায়োড টাকা আছে এখানে। আচ্ছা, ভালো কথা। তারপর এখানে ধরো তোমার রেজিস্ট্যান্স আগা আছে, এটা কিন্তু ডায়োডের রোধ না, এটা কিন্তু বর্তনীর রোধ, এটা ধরো R1। আমাকে আগে বলো এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াসে আছে। খুবই সিম্পল ভাই, কিভাবে বলবা, এটা ডায়োডের পি সাইড, এটা ডায়োডের এন সাইড। ডায়োডের পি সাইডটা দেখো এখানে হায়ার পটেনশিয়ালে যুক্ত, তার এটা অবশ্যই অবশ্যই ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর এখানে আমি বলে দিলাম এই ডায়োডটা হচ্ছে আমার এটা নর্মাল ডায়োড, এখানে আমি বলে দিলাম এই ডায়োডটা হচ্ছে আমার এটা নর্মাল ডায়োড। এটা তাহলে এটাকে ফরওয়ার্ড বায়াসে কিভাবে রিপ্লেস করবা, দেখো আমি তোমার সিস্টেম শিখে আসো। দেখো ডিফারেন্সটা কোথায় জানো, ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা হচ্ছে যে তোমার এখানে এখানে কাহিনী কি হচ্ছে দেখো, এখানে ফরওয়ার্ড বায়াসে যখন তুমি রিপ্লেস করছো, এখানে ফরওয়ার্ড বায়াসে রিপ্লেস করার সময় ভোল্টেজ কত ছিল, 0, তাই তুমি ডাইরেক্ট শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিতে পারছো এখানে। কিন্তু এখানে যে কাহিনীটা হবে, এখানে কিন্তু তুমি ফরওয়ার্ড বায়াসে থাকলে ডায়োডটাকে সরাসরি তুমি একদম তোমার এখানে ভাই সিঙ্গেল লাইন দিয়ে রিপ্লেস করে দিতে পারবা না। কেন, কারণ এখানে একটা নতুন করে ভোল্টেজ চলে আসছে ভিটি, এখানে একটা কে চলে আসছে দেখো তো, নতুন করে একটা ভোল্টেজ চলে আসছে ভিটি। তো তোমার এখানে যেটা করা লাগবে, এইটাকে এই ডায়োডটাকে যখন তুমি রিপ্লেস করবা, একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করা লাগবে। এটা কি দিয়ে রিপ্লেস করা লাগবে বলো তো, একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করা লাগবে, যে ব্যাটারি ভোল্টেজের মান হবে ভিটি। আমি সিম্পল ওয়েতে বুঝাই তোমাকে, দেখো সেটা হচ্ছে দেখো এখানে দেখো আইডিয়াল ডায়োড মডেল যখন পড়ছো, এখানে কোনো ভোল্টেজ ছিল, আইডিয়াল ডায়োড মডেল দেখো এখানে একদম 0 থেকে স্টার্ট হয়েছিল, তাই না? তাই তুমি ডাইরেক্ট এটাকে এভাবে রিপ্লেস করে দিয়েছিলা, একদম 0তে তুমি রিপ্লেস করে দিয়েছিলা, কোনো এখানে ভোল্টেজ দেওয়ার কোনো এখানে ব্যাটারির ভোল্টেজ দেওয়ার দরকার হয়নি, কারণ এখানে কোনো ভোল্টেজই ছিল না, 0 থেকে স্টার্ট হয়েছে। কিন্তু এখানে দেখো তুমি, এখানে কিন্তু একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে স্টার্ট হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা ভিটি দেওয়া লাগবে একটা। ওকে, সো তাই আমরা এখানে যেটা করব, এই ডায়োডটাকে যখন আমরা রিপ্লেস করব, তখন জাস্ট আমরা এটা কিভাবে রিপ্লেস করবো, একটা ডায়োডটাকে হচ্ছে আমরা একটা ফরওয়ার্ড বায়াসে থাকলে একটা জাস্ট সিম্পল একটা ভিটি নামক একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো। ডায়োডটাকে জাস্ট আমরা একটা সিম্পল একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কি ব্যাপার আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো এখানে একটা ব্যাপার আছে, কি ব্যাপার, কোন জায়গায় ভুল করে আমি তোমাকে সব বোঝাচ্ছি। দেখো সবাই জানে এই ডায়োডটাকে এই ক্ষেত্রে আমরা একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো। ডায়োডটাকে কেন ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো আগে এটা বুঝো। কারণ আগে কেন ব্যাটারি দেওয়া লাগে নাই, কারণ আগে 0 থেকে স্টার্ট হয়েছিল, তাই না? এখানে কোনো জন্য ব্যাটারি ব্যাপার স্যাপার ছিল না। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এখানে ভিটি থেকে স্টার্ট হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা তোমার ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসে কিন্তু একটা ভোল্টেজ থাকবে। জিনিসটা বুঝো না, আগে
ফরওয়ার্ড ব্যাসে কোনো কি ছিল না, ভোল্টেজ ছিল না, কারণ 0 থেকে স্টার্ট হয়েছিল। কিন্তু এখন কি সেখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে ফরওয়ার্ড ব্যাসে, সেখানে তোমার ফরওয়ার্ড ব্যাসের জন্য তোমার তাহলে এটা কি দেখাইতে হবে, এখানে একটা ভোল্টেজ দেখাইতে হবে, একটা ব্যাটারি দেখাইতে হবে। এই ব্যাটারির আমরা সবাই জানি একটা ব্যাটারির বড় একটা পজিটিভ প্রান্ত আছে, মানে বড় প্রান্ত আছে, একটা ছোট প্রান্ত আছে। এই বড় আর ছোট নিয়ে অনেকে একটু কনফিউশনে পড়বে। আমি তোমাকে কনফিউশনটা একদম মনে রাখা একদম ইজি, দেখো আমি তোমাকে শিখাই দিয়ে আসো। সেটা হচ্ছে দেখো তো পি সাইড মানে কি পজিটিভ না, তাহলে পি যেদিকে থাকবে এই থ্রেশহোল্ড ভোল্টেজের তোমার এখানে ভাই বড় প্রান্তটা সেদিকে দিবা, আর এন যেদিকে থাকবে সেদিকে ছোট প্রান্ত দিবা। আর এই ব্যাটারির মান কত হবে বলতো, এই ব্যাটারির মান হবে তোমার এখানে ভিটি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে দেখো আমি তোমাকে জিনিসটা আরেকবার বলি, এখানে যদি ডায়োডটা আমার কিসে থাকে বলো তো ভাই, ফরওয়ার্ড ব্যাসে থাকে। তাহলে যদি এটা আমার নর্মাল ডায়োড হয়, আমরা এক্ষেত্রে কি করব, এই ডায়োডটাকে আমরা হচ্ছে একটা ব্যাটারিতে রিপ্লেস করে দিব। আর ব্যাটারি ভ্যালুটার মান কত হবে, ভিটি হবে। আর ভিটির এখানে দেখো তো ডিরেকশনটা কিরকম হবে, পি যেদিকে থাকবে দেখো এখানে পি আর এন এর মধ্যে কে আগে আসে ভাই, পি আগে আসে না, তাই পজিটিভটাকে তুমি এখানে আগে বসাইছো। আর এন কোথায় আছে, পরে আসে না, তাই নেগেটিভটাকে তুমি এখানে পরে বসাইছো। ওকে, আমি তাহলে তোমাকে আরেকবার ক্লিয়ার করি ভাই। প্রথম কথা, তুমি এখানে ভিটিকে কেন আনবা, কেন তুমি আগে ভিটিকে আনো নাই, কেন তুমি ডাইরেক্ট আগে জাস্ট সিঙ্গেল লাইন বা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিয়েছিলা। কারণ আগে এখানে আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স আমরা যখন গ্রাফটা দেখছি ডায়োডের, আমরা এখানে তখন লক্ষ্য করছি 0 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এইখানে 0 থেকে স্টার্ট হয়নি, এখানে একটা ভোল্টেজ আছে, একটা ভিটি আছে, এটাকে দেখানো লাগবে আমার। এটাকে যখন আমি ডায়োডটাকে যখন আমি রিপ্লেস করবো তখন এটাকে আমার দেখানো লাগবে। তো এই জন্য আমরা দেখানোর জন্য কি করছি, আমাদের এখানে তাহলে ফরওয়ার্ড ব্যাসে থাকলে দেখো এই ভোল্টেজটা কোথায় আছে, দেখো তো ফরওয়ার্ড ব্যাসে আছে, এই ভোল্টেজ কিন্তু রিভার্স ব্যাসে নাই। সো রিভার্স ব্যাস আগের মতোই থাকবে। কিন্তু দেখো এখানে আগে আইডিয়াল ডায়োডে আগে কোনো ভোল্টেজ ছিল না। সো এখানে তোমার এখানে এবার নর্মাল ডায়োডের ক্ষেত্রে এখানে একটা ভোল্টেজ আসছে, এই ভোল্টেজটাকে তোমার দেখাইতে হবে একটা ব্যাটারির মাধ্যমে। তাহলে আমরা যেটা করব, পি সাইডের দিকে আমরা পজিটিভটাকে বসাবো, ব্যাটারির বড় প্রান্তকে বসাবো, আর এন সাইডের দিকে হচ্ছে আমরা ব্যাটারির ছোট প্রান্তকে বসাবো। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। এটাই হচ্ছে ভাই তোমার ডিফারেন্স। আর এখন ডায়োডে যদি ভাই রিভার্স ব্যাস থাকে তাহলে কি হবে, আসো আমরা দেখে আসো সেম সার্কিটটা। চলো আমরা এটাকে তাহলে কপি করে আনি এখানে। খুবই মজার ভাই, এখানে দেখো এটা তুমি হয়তো একটু প্রথম একটু কঠিন লাগবে একবার দুইবার পড়লে, এটা তুমি যদি আরেকবার দেখো ভিডিওটা বা আরেকবার যদি একটু করে বুঝো তাহলে দেখবো অনেক ইজি হয়ে গেছে এটা। এগুলো আসলে কোনো কঠিন টপিক না ভাই। চলো আমরা দেখি আসো। এখন আমরা দেখবো যদি রিভার্স ব্যাস থাকে তাহলে কি হবে, আসো তাহলে আমরা এখন দেখি তোমার হচ্ছে যদি রিভার্স ব্যাস থাকে তাহলে কি হবে। রিভার্স ব্যাসে কি হবে ভাই, জাস্ট এই ব্যাটারিটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ এখানে বড় প্রান্ত হয়ে যাবে, এখানে তোমার বড় প্রান্ত হয়ে যাবে, আর এখানে তোমার ছোট প্রান্ত হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে এই পি এর সাথে লোয়ার পটেনশিয়াল যুক্ত আর এখানে হায়ার পটেনশিয়াল, তাই এটা কিসে আছে, এখানে রিভার্স ব্যাস আছে। রিভার্স ব্যাস মানে অলওয়েজ তোমাকে আমি কি বলছি ভাই, রিভার্স ব্যাস নিয়ে চিন্তাই করা লাগবে না। দেখো এখানে কেন চিন্তা করা লাগবে না, কারণ দেখো রিভার্স ব্যাস আগে যা ছিল, দেখো আগেও একদম ফ্ল্যাট ছিল, তাই না, আর এখনো দেখো তো কিসে আছে, একদম ফ্ল্যাট আছে। রিভার্স ব্যাস নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। রিভার্স ব্যাস মানে অলওয়েজ তুমি ওপেন সার্কিট করে দিবা, এটা নিয়ে তোমার টেনশনই নেওয়ার দরকার নাই। ওকে, রিভার্স ব্যাস মানে তুমি অলওয়েজ কি করে দিবা বলো তো, একদম তুমি এই তোমার ওপেন সার্কিট করে দিবা। অর্থাৎ তাহলে এই সার্কিটের অবস্থা কি হবে, রিভার্স ব্যাসে দেখো এই সার্কিটের তাহলে অবস্থা কি হবে, দেখো রিভার্স ব্যাসে আমরা যদি যাই, দেখো এটা এখানে দেওয়ার দরকার নেই। আসো আমরা দেখি, জাস্ট আমরা এখানে কি করে দিব বলতো, এটাকে আমরা ওপেন সার্কিট দিয়ে এটাকে রিপ্লেস করে দিব রিভার্স ব্যাসে। আমি তো তোমাকে বলছি তিনটা ডায়োড মডেলে তোমার রিভার্স ব্যাসকে জাস্ট আমরা সিম্পল ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই। রিভার্স ব্যাসে জাস্ট আমরা এখানে সিম্পল তোমার এখানে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে আমি যদি তোমাকে এখন এখানে আরেকটা যদি দেখাই, মানে ধরো আরেকটা ফরওয়ার্ড ব্যাস যদি আমি তোমাকে দেখাই, দেখো ওটা কিরকম হবে আমি তোমাকে বলি। ধরো তোমার ডায়োডটা উল্টা করে আঁকা আছে, ধরো তোমার কাছে সার্কিটটা হচ্ছে এরকম, খুবই মজার পড়া ভাই। দেখো ধরো তোমার ডায়োডটা এইভাবে করে আঁকা আছে, ধরো তোমার ডায়োডটা এইভাবে করে আঁকা আছে, আর এখানে ধরো এটা R1, এখানে ধরো ব্যাটারিটা এভাবে দিছে। তো এবার আমাকে একটু করে বলতে পারবো আগে এটা একটা কি ফরওয়ার্ড ব্যাস আছে নাকি রিভার্স ব্যাসে আছে? ভিডিও পজ করো, ভিডিও পজ করে চিন্তা করো এটা একটা কি ফরওয়ার্ড ব্যাস নাকি রিভার্স ব্যাস। আমি গতকালকে শিখেছিলাম তোমাদেরকে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পি সাইড এটা এন সাইড। আমরা স্পষ্টভাবে দেখতেছি পি সাইডের সাথে হায়ার পটেনশিয়াল যুক্ত, সেটা কিসে থাকবে, এটা ফরওয়ার্ড ব্যাসে থাকবে। আমি বলছিলাম এখানে রোডটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট দেখো পি এর সাথে তোমার এখানে হায়ার পটেনশিয়াল যুক্ত আছে, সবই আসলে এটা ফরওয়ার্ড ব্যাস থাকবে। তাহলে যেহেতু নর্মাল ডায়োড এটা ফরওয়ার্ড ব্যাস থাকলে তাহলে কি করতে হয়, একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হয়। তাহলে এখানে আমরা কি করবো, একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো। তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে ব্যাটারি দিয়ে রিপ্লেস করলে, আসো আমরা দেখি আসো তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে, আসো দেখি। আমরা চলো এটাকে তাহলে একটু কপি করে আনি এখানে।
একে চলো আমরা এটা কপি করে ফেলি এখানে। তাহলে জাস্ট আমরা ডায়োডটাকে একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো। আসো রিপ্লেস করি। তাহলে এই ডায়োডটাকে জাস্ট আমরা একটা সিম্পল একটা, যেহেতু ফরওয়ার্ড ব্যাসে আছে, ফরওয়ার্ড ব্যাস থাকলে জাস্ট একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হয়, যেটার মান হয় ভিটি। এই ব্যাটারি দেখো তো এখানে পি হচ্ছে তোমার পরে, আমরা জানি পি এর দিকে হচ্ছে ব্যাটারি বড় প্রান্ত দিতে হয়, আর এন হচ্ছে তোমার পিছু এখানে আগে, তাই এন এর দিকে তুমি ছোট দিবা। ওকে, তার মানে জিনিসটা আমি তোমাকে দেখো এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা জানে এখানে এটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করতে হবে, কিন্তু এটা জানে না যে ব্যাটারি বড় প্রান্ত কোন দিকে বসাবো, ছোট প্রান্ত কোন দিকে বসাবো। আমি তোমাকে তাহলে সিস্টেমটা দেখাই দিই। দেখো এখানে এটা ভ্যালু কত হবে, ব্যাটারি ভ্যালু যে থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটির সমান হবে। লক্ষ্য করে দেখো পি যেদিকে থাকবে, দেখো তো পি এদিকে ডানে আসে না, তাই তুমি বড় প্রান্ত ডানে দিছো। এন এদিকে বামে আসে না, এন তুমি এখানে বামে দিছো। এখানে দেখো পি এখানে আগে ছিল, বামে ছিল, তাই তুমি বড় প্রান্ত বামে দিছো। এন এখানে পরে ছিল, ছোট প্রান্ত তুমি তাই পরে দিছো বা ডানে দিছো। ওকে, তাহলে আশা করি আমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে যদি আমি এখানে সামারি করি, তাহলে এখানে আমার সামারি কি হবে, আসো আমরা সামারিগুলো লিখে আসো। সামারিটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে যদি আমরা সামারি করি, আমরা একটা কাজ করি, আসো আমরা এটাকে তাহলে এই পাশে নিয়ে আসি একটু করে। তাহলে এখানে আমরা চলো কিছু রুলস তোমাকে আগে দেখাই। তাহলে এখানে একটা রুলস আমরা কি শিখলাম, তাহলে তোমার এখানে ডায়োডের পি সাইড বরাবর, ডায়োডের পি যেদিকে থাকবে, ডায়োডের পি যেদিকে থাকবে ভিটি এর বড় প্রান্ত, বা যেটাকে আমরা বলি পজিটিভ প্রান্ত, সেদিকে বসাবো। দেখো এখানে পি আছে শেষে, বড় প্রান্তকে শেষে বসাইছি, এবং ডায়োডের এন যেদিকে থাকবে ভিটি এর ছোট প্রান্ত সেদিকে বসাবো। ছোট প্রান্ত যেটাকে আমরা নেগেটিভ প্রান্ত বলি, এটাকে আমরা কি বলি ভাই, নেগেটিভ প্রান্ত, সেদিকে বসাবো। তাহলে দেখো খুবই চমৎকার সিস্টেম ভাই। সিস্টেমটা কি দেখো, পি যেদিকে থাকবে এই ভিটি এর বড় প্রান্ত আমরা সেদিকে বসাবো, আর আমার এখানে এন যেদিকে থাকবে ছোট প্রান্ত আমরা সেদিকে বসাবো। ওকে, আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা যদি এরপরে যদি আমরা যাই, দেখো এবার আমরা কি লিখতে পারি এখানে। এবার আমরা চলো সামারি করে আসো। সামারি আমরা এখানে চলো সামারি করি। সামারিটা কি হবে এখানে আমাকে বলো তো, সামারিটা কি হবে এখানে? সামারিটা হবে তোমার এখানে এরকম যে তোমার ফরওয়ার্ড ব্যাসে থাকলে, অবশ্যই এটা কোন ডায়োড, নর্মাল ডায়োড। আমি একটু পরে শিখিয়ে দিব নর্মাল ডায়োড তুমি কিভাবে চিনবা। এটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে, নর্মাল ডায়োড মডেলের ক্ষেত্রে সামারি। তাহলে এখানে আমরা কি করব, ফরওয়ার্ড বায়াসে থাকলে ডায়োডকে ভিটি মানের, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ মানের ব্যাটারি দিয়ে রুল অনুযায়ী রিপ্লেস করি। মানে বসাই আর কি, হ্যাঁ, রিপ্লেস করি। তাহলে দেখো জাস্ট এখানে তাহলে আমরা এই ডায়োডের যে রুলসটা আছে না, সেই অনুযায়ী আমরা রিপ্লেস করব। আবার তোমার এখানে সাপোজ তোমার এই ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে, আর রিভার্স বায়াসে থাকলে আমরা বলছি সব মডেলের ক্ষেত্রে সিম্পল টেকনিক বাই রিভার্স বায়াস থাকলে ডায়োডকে তোমার এখানে কি করা যায়, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়। রিপ্লেস করি। আসলে এগুলোকে দেখো আমরা একদম কি করছি, যখন আমরা নর্মাল ডায়োড মডেল পড়েছি না, তখন কিন্তু আমি এগুলো প্রমাণ করে দেখাইছি, তাই না? আর এই ক্ষেত্রে আমি প্রমাণ করে দেখাইনি, যদিও প্রমাণ করা যায় ভাই, কিন্তু যেহেতু তোমার জন্য প্রমাণটা আসলে নেসেসারি না, তাই আমি তোমাকে প্রমাণ করে দেখাইনি। যদি প্রমাণ করা যায় কোনো প্রবলেম নেই, এগুলো প্রমাণটা অনেক ইজি। আমি তোমাকে ইচ্ছা করে প্রমাণ দেখাচ্ছি না এখানে, কারণ তোমার একদমই লাগবে না। তুমি তো এখানে একটা প্রমাণ দেখলা না, যে এইটা দেখলা কেমনে শর্ট সার্কিট হয়েছে, কেমনে ওপেন সার্কিট হয়েছে, এটা তুমি দেখছো এখানে। জাস্ট আমি তোমাকে ডিফারেন্স দিয়ে বুঝাইছি। যেমন কি ডিফারেন্স, এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, তাই কোনো ব্যাটারি দেওয়া লাগে নাই। আর এখানে তোমার হচ্ছে ভাই ভিটি থেকে স্টার্ট হয়েছে, তাই একটা ব্যাটারি দেওয়া লাগছে। আর ব্যাটারি দেওয়ার সিস্টেম কি, পি যেদিকে থাকবে বড় প্রান্ত সেদিকে থাকবে,
এন যেদিকে থাকবে ছোট বিন্দু সেদিকে থাকবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো, এবং সামারিটা তুমি এখানে বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট সামারি ভাই, কারণ এটার ভিত্তিতে তোমার হচ্ছে ভাই ম্যাথ আসবে, আমরা দেখবো একটু পরে। ম্যাথ তো আজকে আমরা করতে পারবো না, কারণ ম্যাথ করার জন্য আমাদের চলতরিতে আরো 2-3টা জিনিস আমাদের জানা লাগবে, যেটা আমরা নেক্সট লেকচারে আগে আলোচনা করার মাধ্যমে পরে হচ্ছে আমি তোমাকে অনেকগুলো ম্যাথ করে দেবো। ডায়াডারেশন আমরা প্রায় 17 থেকে 18টা ম্যাথ করবো, এবং যত প্রকারের ম্যাথ আসলে পসিবল আমাদের লেভেলে আমরা সবগুলোই করব। কোনো বাদ যাবে না, একটা শিশু কোনো অঙ্ক আমরা বাদ দিব না। ওকে, আমরা সহজ ম্যাথ করবো, সব সহজ ভাই, কঠিন কোনো কিছু নাই। হ্যাঁ, কঠিন আসলে কোনো কিছু নাই ভাই, সবই সহজ এখানে তোমাদের পড়া। আচ্ছা দেখো, তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এখানে, যে আমরা কখন কি কাজ করব। এরপর আসলে আমরা আলোচনা করি এখানে, যে তোমার এখানে ধরো আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে ভাই যে কিভাবে আমরা বুঝবো। তাহলে আমরা কোয়েশনে নর্মাল ডায়োড চেনার উপরে আলোচনা করি। আসো তাহলে এটাকে আমরা কপি করি, কপি করলাম এটাকে আমরা, তাহলে আমরা এখানে নিয়ে যাই। তাহলে আমরা আলোচনা করি কোয়েশনে নর্মাল ডায়োড চেনার উপায়। কোয়েশনে নর্মাল ডায়োড চেনার উপায়। দেখো সিম্পল উপায় ভাই, তোমাকে কোয়েশন উল্লেখ থাকবে ডায়োডটা কি দিয়ে তৈরি, সিলিকন নাকি জার্মেনিয়াম, এটা দিয়ে যদি উল্লেখ থাকে কোয়েশনের মধ্যে তাহলে বুঝে নিবে এটা নর্মাল ডায়োডের অঙ্ক। তাহলে এখানে চেনার উপায়টা কি বলতো, কোয়েশনে যদি ডায়োড কি দিয়ে তৈরি তা উল্লেখ থাকে, ডায়োড কি দিয়ে তৈরি তা উল্লেখ থাকে, তবে তা নর্মাল নর্মাল ডায়োড, সরি ভাই মাইক হঠাৎ করে বাড়ি খেয়েছিল, নর্মাল ডায়োড। ওকে, তার মানে আমরা নর্মাল ডায়োড তাহলে চেনার উপায় আমরা কি বললাম, তাহলে এখানে নর্মাল ডায়োড চেনার উপায় হচ্ছে ভাই এখানে ডায়োডটা আসলে কি দিয়ে তৈরি তা যদি উল্লেখ থাকে, মানে ধরো যদি সিলিকন দিয়ে, মানে তোমার এখানে দেখো কিভাবে বুঝবো, দেখো সাপোজ আমি তোমাকে একটা সিস্টেম দেখাই, দেখো ধরো তোমার এখানে একটা ডায়োড আঁকা আছে, ধরো তোমার এখানে একটা ডায়োড আঁকা আছে, ধরো এটা তোমার একটা ডায়োড। ওকে, ডায়োডটাকে আমরা দুইভাবে আঁকি, ধরো সেম ধরো একটা ফিগার আমরা এখানে কপি করলাম এখানে। আচ্ছা, তাহলে এই ডায়োডের এখানে লেখা হচ্ছে সিলিকন, সিলিকন লেখা, আর কোনো কিছু লেখা নেই। আর এই ডায়োডের এখানে কোনো কিছুই লেখা নেই। কোনো কিছু লেখা না থাকলে তুমি কি বুঝে নিবে, এটা হচ্ছে তোমার আইডিয়াল ডায়োড। আর এখানে যেহেতু সিলিকন লেখা আছে তাহলে কি বুঝে নিবে, এটা নর্মাল ডায়োড। তাহলে এটার ক্ষেত্রে কি করবা, ফার্স্ট এটার ক্ষেত্রে কি করবা, তাহলে এই ডায়োডটাকে কিভাবে রিপ্লেস করবা। সিস্টেম হচ্ছে যদি তোমার ডায়োডটা ফরওয়ার্ড ব্যাস থাকে, সিম্পল ওয়েতে জাস্ট শর্ট সার্কিট করে দিবে এটাকে, সিঙ্গেল লাইন টেনে দিবে একটা। আর যদি তোমার এখানে রিভার্স ব্যাস থাকে, সিম্পল তুমি ওপেন সার্কিট করে দিবা, আর কোনো কাজ নাই। অন্যদিকে নর্মাল ডায়োডটাকে তোমার কি করবা, তোমার আগে চেক করতে হবে যদি ফরওয়ার্ড ব্যাস থাকে তাহলে তুমি এখানে ভিটি দিয়ে রিপ্লেস করবো। মানে এটা ক্ষেত্রে ভিটি কত হবে, সবাই জানি 0.7 ভোল্ট, ভিটি দিয়ে রিপ্লেস করি। আর ভিটির তো কিভাবে পজিটিভ নেগেটিভ হবে আমি বুঝাইছি তোমাকে এটা। আর যদি রিভার্স ব্যাস থাকে, রিভার্স ব্যাসের জন্য সবারটা সেম, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করি। ওকে, সিস্টেম হচ্ছে এটা। আশা করি তুমি জিনিসটাকে সবাই বুঝতে পারছো ভাই। ওকে ভাই, তাহলে আমাদের মোটামুটি আমরা 2টা মডেল শিখছি, এবং আমাদের এই 2টা মডেল থেকে আসলে কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন আসলে কখনো আমাদের প্র্যাকটিক্যাল মডেল থেকে থাকবে না। তারপরও যেহেতু আমরা তোমাকে বলছি প্র্যাকটিক্যাল মডেল আমার একটা মডেল আছে, এবং প্র্যাকটিক্যাল ডায়োড মডেল থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, ডায়োডের রোধ আমাকে বের করতে বলবে। সো আমি চলো এটা একটু তোমাকে শিখিয়ে দিয়ে আসো, তাহলে আলোচনা করি। আসো প্র্যাকটিক্যাল ডায়োড মডেল কিরকম হবে, প্র্যাকটিক্যাল ডায়োড মডেল এরকম হবে। দেখো আমি তোমাকে প্রথমে বলছিলাম, আজকে লেকচার একদম প্রথমে বলছিলাম আমি, প্র্যাকটিক্যাল ডায়োড যারা আছে না তারা আসলে তোমার এই গ্রাফটাকে ফলো করে। তারা আসলে কি করে বলতো, তোমার এই গ্রাফটাকে হচ্ছে ফলো করে। কেমন, দেখো এই গ্রাফটাকে আমরা একটু চাইলে সিম্পল করতে পারি। কিভাবে সিম্পল করতে পারি আমি তোমাকে দেখাই। আসো আমরা একটু এত ঝামেলায় না গিয়ে, যেহেতু আমরা আসলে ইন্টারমিডিয়েটে আছি, আমাদের আসলে ঝামেলা না করলেও চলবে, আমরা একটু এটাকে সিম্পল করে রাখতে পারি। কিভাবে জানো, কিভাবে সিম্পল করে রাখতে পারি, দেখো এটাকে আমরা চাইলে এভাবে রাখতে পারি, এটাকে আমরা তাহলে এইভাবে আঁকতে পারি। ভাই এটা কেমন হলো, জিগজ্যাগ এটা কেমন হলো ভাই, এটা আপনি কিভাবে বলতেছেন এটা প্র্যাকটিক্যাল ডায়োড মডেল? চলো দেখাচ্ছি তোমাকে আমি কিভাবে সিম্পল করলাম, আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে তুমি এটা সিম্পল করতে পারো আর কি। হ্যাঁ, আর এই ভোল্টেজটা তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ, আর এটা তোমার জেনার ভোল্টেজ।
আচ্ছা, এটা তোমার হচ্ছে ভাই এই অংশটা যেটা আছে সেটা হচ্ছে তোমার রিভার্স বায়াস, তারপর এই অংশটা দেখতেছো সেটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, তারপর এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্রেকডাউন। আচ্ছা, কিভাবে সিম্বল করলাম আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে আসলে কি হয় যে অ্যাকচুয়ালি দেখা যায় তুমি হচ্ছে যে রুম টেম্পারেচারে মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই যে তুমি কারেন্টটা দেখতেছো না, যেটা তোমার হচ্ছে যে খুব সামান্য অ্যামাউন্টের কারেন্ট, এটা প্রায় জিরো থাকে, মানে এক্স্যাক্টলি জিরো থাকে না, কিছু তো ভ্যালু থাকে, কিন্তু এটাকে তাহলে তুমি প্রায় জিরো হিসেবে ধরতে পারো আর কি। ওকে, বুঝছো? সো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য কি ধরে নিছি, প্র্যাকটিক্যাল ডায়োড মডেলটাকে। অ্যাকচুয়ালি ডায়োড ক্যারেক্টারিস্টিক্স এটা থাকে, কিন্তু আমরা আরো সিম্পল করার জন্য আমরা এটাকে একদম জিরো ধরে নিছি। আর দেখো তো এটা একদম কিন্তু স্ট্রেট লাইন বরাবর বাড়ছে, কিন্তু এটা তির্যকভাবে বাড়ছে। আবার এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন বরাবর বাড়ছে, একটা তির্যকভাবে বাড়ছে। তাই আমরা যেটা করছি এখানে সিম্পল করার জন্য, আমরা এই কারেন্টটাকে জিরো ধরে নিছি, আর এটাকে আমরা স্ট্রেট লাইন হিসেবে বাড়ছে বলে ধরে নিছি। হ্যাঁ, এখানে তো একটু ইরোর আসবেই। ইরোর আসবে কেন? কারণ এখানে ইরোর আসার কারণ হচ্ছে যে তুমি আসলে অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি 100% তুমি ঠিক ধরো নাই। কারণ এখানে প্রথম কথা এখানে কিছু কারেন্ট থাকে, আর এই জন্য তুমি এটাকে জিরো ধরে নিছো। আর এটা এক্স্যাক্টলি সরল রেখা হয় না, কিন্তু সরল রেখার কাছাকাছি হয়, তাই তুমি এটাকে সরল রেখা ধরে নিছো। তো কিছু তো ইরোর আসবে, কিন্তু ইরোরটা আসলে এতটাই কম থাকে যে যেটাকে তুমি আসলে চিন্তা করতে পারো আর কি। ওকে, আচ্ছা দেখো তো এটা একটা সরল রেখা না ভাই? এটা একটা কি বলতো সরল রেখা। দেখো তো সরল রেখা, যে কোনো সরল রেখার আমরা ঢাল বের করতে পারি। যে কোনো সরল রেখার আমরা কি বের করতে পারি? চারে ঢাল বের করতে পারি। দেখো তো আমাকে বলো, তোমরা নিশ্চয়ই সরল রেখা চ্যাপ্টারটা পড়ছো ভাই, 9 তো পড়ছো। তো ঢাল যেটা ছিল ভাই, সেটাকে আমরা কিভাবে লিখতাম? ওই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 লিখতাম না? অর্থাৎ এখানে যারা আমরা কি লিখতে পারি এটাকে, দেখো তো y2 মাইনাস y1 কে যারা আমরা লিখতে পারি y এর পার্থক্য, y এর কতটুকু পার্থক্য করছে। আর x2 মাইনাস x1 কে যারা আমরা লিখতে পারি x এর কতটুকু পার্থক্য করছে, রাইট? দেখো আমরা এখানে y2 মাইনাস y1 দ্বারা লিখতে পারি y এর কতটুকু পার্থক্য করছে। অন্যদিকে x2 মাইনাস x1 মানে আমরা লিখতে পারি x এর কতটুকু পার্থক্য করছে, রাইট? তাহলে এখানে দেখো এখানে কি হবে, এই সরল রেখার ঢালটা কত হবে? এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এখানে x অক্ষ বরাবর কাকে দিছো? ভিডি কে দিছো। তুমি এখানে দেখো x অক্ষ বরাবর কাকে দিছো? ভিডি কে দিছো, রাইট? এটাকে তুমি x অক্ষ বরাবর দিছো। আর y অক্ষ বরাবর কাকে দিছো? আইডি কে দিছো। তাহলে এখানে এই সরল রেখা তুমি যদি ঢালটা লিখতে চাও, এখানে এই সরল রেখা যে ঢালটা আছে এটার, তাহলে আমরা লিখতে পারি চিত্রে প্রদর্শিত সরল রেখার ঢাল, চিত্রে প্রদর্শিত সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল কত হবে ভাই? ঢাল হবে ডেল্টা আইডি ডিভাইডেড বাই ডেল্টা ভিডি, রাইট? ডেল্টা আইডি ডিভাইডেড বাই কি বলতো? ডেল্টা ভিডি, তাই না? এখানে দেখো চিত্র প্রদর্শিত ঢালটা কত হবে এখানে, এই যে দেখো ওয়াই অক্ষের, আমরা জানি ওয়াই অক্ষের চেঞ্জ, তো ওয়াই অক্ষ বরাবর আইডি আছে, ওয়াই অক্ষের চেঞ্জ তাহলে কত হবে? ডেল্টা আইডি। আর ডিভাইডেড বাই এক্স অক্ষের চেঞ্জ, সেটা কত হবে? ভিডি, ডেল্টা ভিডি হবে এখানে, রাইট? আচ্ছা, আর আমরা বলছিলাম প্র্যাকটিক্যাল ডায়োড মডেলে তোমার এটা কি থাকে ভাই? একটা রোধ থাকে। এটা কি থাকে বলো তো? ডায়োডের একটা রোধ থাকে। এখানে এটার স্পেশালিটি কি? এখানে তোমার রোধ বিদ্যমান, কেমন? এখানে তোমার কি আগে দেখো, আগে কিন্তু আমরা রোধ বিদ্যমান আমরা এরকম ডিসকাশন করিনি, এবং রোধ বিদ্যমান ছিল না। এটা কিন্তু তোমার R1 যেটা দেখতেছো, এটা কিন্তু বহিবর্তনী রোধ, মানে সার্কিটের রোধ, নট ডায়োডের রোধ। কিন্তু এখানে কি থাকে? প্র্যাকটিক্যাল ডায়োড মডেল আমরা বলে আসছি ডায়োডের রোধ থাকে, রোধ বিদ্যমান। আর ডায়োডের রোধটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই গতীয় রোধ। ডায়োডের রোধটাকে আমরা কি নাম দিই? গতীয় রোধ। তাহলে গতীয় রোধ জিনিসটা কি ভাই? ডায়োডের রোধকে আমরা বলি গতীয় রোধ। আর রোধ মানে কি? রোধ আসলে কি হয় বলো তো? আর ইকুয়ালস টু কি হয়? ওই তোমার এখানে ভি বাই আই হয় না? তাহলে এই জন্য আমরা এখানে লিখতে পারি গতীয় রোধ ইকুয়ালস টু, গতীয় রোধ ইকুয়ালস টু আমরা তাহলে লিখতে পারি এখানে ডেল্টা ভিডি ডিভাইডেড বাই ডেল্টা আইডি। ওকে, এখন তুমি বলতে পারো ভাই আমরা তো জানি রোধ মানে হচ্ছে ভি বাই আই, আপনি এখানে গতীয় রোধ দ্বারা আসলে কি বুঝাইছেন? আসলে এখানে যেটা হয়, ডায়োডের আসলে রোধটা বারবার চেঞ্জ হতে থাকে, মানে তোমার যত তুমি টেম্পারেচার চেঞ্জ করবা, মানে রোধটা আসলে ফিক্স থাকে না। তো এই জন্য কি হয়, এটাকে আমরা যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে, তাই এটাকে আমরা বলি গতীয় রোধ। আর যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে রোধটা, তাই আসলে এই জন্য আমরা এটাকে রোধটাকে হিসাব করার সময় ফিক্সড কোনো ভ্যালু না বসাই, আমরা যেন ডেল্টা ভিডি ডিভাইডেড বাই ডেল্টা আইডি বসাই। যেখানে ডেল্টা ভিডি দ্বারা বোঝানো হচ্ছে ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজের বিভব পার্থক্য, আর ডেল্টা আইডি দ্বারা বোঝানো হচ্ছে এখানে তখন কি পরিমাণ কারেন্ট আসলে চেঞ্জ হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ইয়াটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা। তাহলে চলো এটাকে আমরা বক্স করে দিই ভাই, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এখানে কিভাবে কোয়েশ্চন আসবে আমাকে দেখান। দেখাচ্ছে এখানে কোয়েশ্চন দুইভাবে আসতে পারে।
এটা থেকে কোয়েশ্চন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাকে গ্রাফ দেওয়া থাকতে পারে এবং বলতে পারে যে এই গ্রাফটার ঢাল হচ্ছে যে তোমার কি বলো তো এত, ধরো 5 বলে দিল, গতিরোধ বের করতে বলছে। গতিরোধ মানে কিন্তু 1/, ঢাল হবে। গতিরোধ মানে কত হবে দেখো তো, 1/, ঢাল। কেন জানো? কারণ এখানে দেখো ঢাল মানে কত, ডেল্টা আইডি বাই ডেল্টা ভিডি, আর গতিরোধ মানে কত, ডেল্টা ভিডি বাই ডেল্টা আইডি। তাহলে এটা মানে কিন্তু তুমি লিখতে পারো চাইলে 1/, ঢাল। 1/, কত লিখতে পারো, ঢাল। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে এটাও তুমি মনে রাখতে পারো, কিন্তু এটা থেকে আসলে ম্যাথ কম আসে। ম্যাথ বেশি আসে তোমার হচ্ছে ওইটা থেকে, যে ওই ভোল্টেজের চেঞ্জটা থেকে আর কারেন্টের চেঞ্জ থেকে ম্যাথ বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা এটাও মনে রাখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা কি শিখলাম, সেটা হচ্ছে ভাই ডায়োডের ক্ষেত্রে একটা রোধ থাকে, কিন্তু এই রোধটা আসলে বারবার চেঞ্জ হয়, এই জন্য আসলে ডায়োডের রোধটাকে বলি আমরা গতীয় রোধ। ওকে। আর এখানে আমাদের আরেকটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ভাই এই গতীয় রোধের তাহলে ভ্যালু কত হয়, আমরা জানি নর্মাল রোধের ভ্যালু কত হয়, V/I, কিন্তু ডায়োডের রোধের ভ্যালু হয় ডেল্টা ভিডি ডিভাইডেড বাই ডেল্টা আইডি। কেন কেন এখানে ডেল্টা নিলাম আমরা? কারণ ডায়োডের রোধটা আসলে বারবার চেঞ্জ হয়, তাই আসলে ফিক্সড ভোল্টেজ না নিয়ে আমরা চেঞ্জ ভোল্টেজটাকে নিই। ওকে। আর এটাকে তাহলে আমরা লিখতে পারি কত, 1/, ঢাল। মানে এই সরল লেখা যেটা দেখতেছো তোমরা এখানে, এই ঢালের তোমার কোশ্চেন অনেক সময় ঢালটা দেওয়া থাকতে পারে, বলতে পারে ঢাল থেকে তুমি গতিরোধ বের করো, তখন জাস্ট ওই ঢালের বেরোটাকে তুমি ইনভার্স করে দিলে তোমার এখানে গতিরোধটা তখন বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই যদি তাহলে আমার এখানে এই ধরেন আগে তো আমরা এইভাবে রিপ্লেস করা শিখছি না, যদিও এটা আমাদের পরীক্ষায় আসবে না, মানে প্র্যাকটিক্যাল ডায়োড মডেল আমাদের জীবনও পরীক্ষায় আসবে না, জাস্ট প্র্যাকটিক্যাল ডায়োড মডেল থেকে আমাদের এই ফর্মুলাটাই মুখস্থ রাখা লাগবে, আর কোনো কিছু মুখস্থ রাখা লাগবে না, কারণ প্র্যাকটিক্যাল ডায়োড মডেল আমাদের কোনো পরীক্ষায় আসবে না। তারপরে চলো না আমাকে একটু করে দেখান যে কিভাবে আমি এটাকে ফরওয়ার্ড বাইসে রিপ্লেস করবো আর কিভাবে আমি এটাকে রিভার্স বাইসে রিপ্লেস করবো। আসো আমি দেখাই তোমাকে। আসো, সাপোজ ধরো আমি এখানে একটা সার্কিট রাখতেছি, আমি প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু তোমার পরীক্ষায় কোনোদিনই আসবে না, প্রথমে বলে দিচ্ছি ভাই এটা পরীক্ষায় তোমার কোনোদিনই আসবে না। ওকে, সেটা তুমি শিওর থাকো। তাহলে এখানে তোমার একটা ধরো ডায়োড আছে, এখানে একটা ধরো তোমার রোধ আছে, এই রোধটাকে আমি এখানে দেখাচ্ছি। এবারে ধরো এটা হচ্ছে আমার এখানে একটা ডায়োড আছে, কেন এখানে রোধটা দেখাচ্ছি তুমি একটু পরে বুঝতে পারবা। এখানে ধরো তোমার এটা হচ্ছে ডায়োড ভাই, আর ধরো তোমার এটা হচ্ছে রোধ। ধরো এই রোধের ভ্যালু আমরা তো ছিলাম R1, আর এটা তোমার ডায়োড, আর এখানে ধরো তোমার একটা ব্যাটারি আছে। আমাকে বলো তো এটা কিসে আছে, ফরওয়ার্ড বাইস আছে। আচ্ছা, সেম সার্কিটটাকে আমরা একটু কপি করে রাখি, তাহলে রিভার্স বাইসেরটা চলো আমরা এঁকে ফেলি। তাহলে রিভার্স বাইসে কি হবে, রিভার্স বাইসে এটা ছোট হয়ে যাবে আর পাশেরটা বড় হয়ে যাবে, এটা। ওকে। আচ্ছা, তাহলে দেখো তো এটা পি সাইড ডায়োডের, এটা ডায়োডের এন সাইড, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পি সাইড, এটা এন সাইড। ফার্স্ট ফিগারে দেখো তো ডায়োডের পি প্রান্তটা হায়ার পটেনশিয়ালে আছে, সেটা অবশ্যই কিছু থাকবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে, এটা তো আমরা শিওর। আর সেকেন্ডটাতে দেখো তো পি সাইডটায় লোয়ার পটেনশিয়াল আছে, তাহলে এটা কি থাকবে, রিভার্স বায়াস থাকবে। এটাকে আমরা রিপ্লেস কিভাবে করব, আসো আমরা দেখাই তোমাকে রিপ্লেস কিভাবে করব, দেখাই। রিপ্লেস করবো দেখো কিভাবে, তুমি এটাকে চলো আমরা কপি করে আনি ভাই। ধরো আমরা একটা কাজ করি, এই ফিগারগুলোকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি। ওকে, স্পেস দরকার তো আমার একটু। এবার চলো এটাকে আমি কপি করি, আসো এটাকে আমরা রিপ্লেস কিভাবে করবো দেখো। আসো, খুবই মজার ভাই, দেখো রিপ্লেস কিভাবে করবো দেখো। দেখো এখানে এইগুলোকে তুমি তো কোনো চেঞ্জ করবে না, ধরো এটা ভোল্টেজটা ভি বা ধরো ই, এটা ধরো তোমার ভোল্টেজ দিয়েছিল, এগুলো তুমি চেঞ্জ করবে না কোনো, কিন্তু চেঞ্জ করবা কাকে বলো তো এখানে। দেখো এই ডায়োডটাকে আমরা রিপ্লেস করবো, এখন কিভাবে রিপ্লেস করবো দেখো। প্রথম কথা, প্র্যাকটিক্যাল ডায়োডে কি কি থাকে, প্র্যাকটিক্যাল ডায়োডে থ্রেশহোল্ড ভোল্টেজ তো আছে। প্র্যাকটিক্যাল ডায়োডে দেখো এখানে তোমার কি আছে, দেখো তো থ্রেশহোল্ড ভোল্টেজ তো তোমার এখানে আছে। তাই থ্রেশহোল্ড ভোল্টেজ যদি তোমার থাকে তাহলে এখানে একটা ভোল্টেজ তোমার দিতে হবে, ওই যে ব্যাটারি দিতে হবে তোমার এখানে। দেখো একদম আইডিয়াল ডায়োডে কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল না, এখানে তুমি কোনো ভোল্টেজ দাও নাই। আর নর্মাল ডায়োডে দেখো থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল, তাই তুমি এখানে একটা ব্যাটারি দিছো। অনুরূপভাবে দেখো প্র্যাকটিক্যাল ডায়োডেও কিন্তু তোমার এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ আছে। সো তোমার প্রথমে এখানে একটা ব্যাটারি দেওয়া লাগবে, প্রথমে তার একটা ব্যাটারি দাও। আর ব্যাটারি কিরকম হবে, পি সাইডের দিকে বড় প্রান্ত থাকবে, এন এর দিকে ছোট থাকবে। এটা তোমার একটা ব্যাটারি দিলা। আর এই ব্যাটারির মান কত হবে, এই ব্যাটারির মান হবে তোমার ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজের সমান। এই ব্যাটারির তাহলে মান হবে থ্রেশহোল্ড ভোল্টেজের সমান, তাহলে এটার মান হবে ভিটি। কিন্তু ভাই এতটুকুতেই কাহিনী শেষ না, এত করে তোমার কি না কাহিনী শেষ না। কেন ভাই, আর কি কাহিনী আছে। এইবার কিন্তু ডায়োডের একটা অভ্যন্তরীণ রোধ আছে। সো যেটা করা লাগবে, এই ডায়োডের এই ব্যাটারির সাথে একটা সিরিজে ডায়োডের অভ্যন্তরীণ রোধ মানে গতীয় রোধ যেটা, সেটাকে দেখানো লাগবে। এটাকে অনেক সময় আমরা ডাইনামিক রেজিস্ট্যান্সও বলি, আরডি। এই আরডি আসলে গতীয় রোধেরই প্রকাশ, মানে এই গতীয় রোধটাকে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্সও বলি, আরডি। তাহলে এই জিনিসটা হচ্ছে পুরোটা হচ্ছে তোমার ডায়োড, এই জিনিসটা হচ্ছে পুরোটা তোমার ডায়োড।
দেখো আগে কি ছিল, এটা হচ্ছে পুরোটা তোমার ডায়োডকে আমরা এভাবে রিপ্লেস করে দিছি। ওকে, ডায়োডকে আমরা এখানে কি করছি, এখানে রিপ্লেস করে দিছি। আচ্ছা দেখো এখানে আমরা আগে যাই, দেখো এখানে যখন আমরা দেখছি এখানে আমরা ডায়োডকে জাস্ট একটা সিম্পল ব্যাটারি দিয়ে রিপ্লেস করছি। তাহলে এটা আমার ডায়োড ছিল, কেমন? আর রিভার্স বেস আমরা কিভাবে ডায়োডকে রিপ্লেস করছি, একটা ওপেন সার্কিট দিয়ে। অনুরূপভাবে দেখো এখানে আমরা ডায়োডকে জাস্ট ব্যাটারি দিয়ে রিপ্লেস করছি। আবার এটা ধরো ইগুলো করে ধরতে পারো, সমস্যা নেই, ইএমএফ এটা প্যারা নাই, আমরা ইচ্ছে করে দিই নাই তখন। আর এখানে ধরো দিতে পারো, প্রবলেম নেই। অন্যদিকে দেখো আমরা আইডিয়াল ডায়োড যখন পড়ছি তখন আমরা ডায়োডকে জাস্ট একটা সিম্পল শর্ট সার্কিট দিয়ে এখানে রিপ্লেস করে দিচ্ছি, আর কোনো কিছুই না। আর এখানে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করছি, কেমন? এটা হচ্ছে ভাই তোমার এখানে ডিফারেন্স। তাহলে দেখো ভাই আমরা এখানে কি কি তাহলে আজকে শিখলাম, সেটা শিখলাম হচ্ছে ভাই, যদি আমার কাছে আইডিয়াল ডায়োড দেওয়া থাকে, যদি আইডিয়াল ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে থাকে, একটা সিম্পল শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবো। যেই মডেলে দেওয়া থাকুক রিভার্স ব্যাস দেওয়া থাকলে আমার এখানে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবো ডায়োডকে। আমরা যদি এখানে আমার নর্মাল ডায়োড থাকে ফরওয়ার্ড ব্যাসে থাকলে আমরা একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো, যার ভ্যালু হবে ভিটি, পি এর দিকে বড় প্রান্ত, এন এর দিকে ছোট প্রান্ত। সেম আমরা এখানে ব্যাখ্যা করলাম তাহলে এটাকে। আর প্র্যাকটিক্যাল ডায়োড মডেল আমাদের কি হবে, ফরওয়ার্ড ব্যাস থাকলে, যদি এটা আসবে না কোনোদিন, এখানে একটা ব্যাটারি থাকবে আর এখানে একটা রোধ থাকবে। আর ওপেন সার্কিট রিভার্স ব্যাস তো মানে হচ্ছে ওপেন সার্কিট, যেই মডেলে হোক না কেন রিভার্স ব্যাস মানে হচ্ছে ওপেন সার্কিট। এটা একটা মজা রিভার্স ব্যাসের, মানে তোমার এখানে যে সার্কিটে থাকুক কোনো প্যারা নেই, আর কিছু নাই, অবশ্যই অবশ্যই কি হবে, এখানে ওপেন সার্কিট হবে এটা। ওকে, সেটা ওপেন সার্কিট হয়ে যাবে, যেই মডেলে থাকুক এটা ওপেন সার্কিট হয়ে যাবে। আশা করি তোমরা ভাই এই লেকচারটা, আজকের লেকচারটা বেশ এনজয় করছো এবং বেশ বুঝতে পারছো লেকচারটা। কারণ আজকের লেকচারটা হচ্ছে তোমার একদম ভিত্তি, ম্যাথমেটিক্যাল ভিত্তি। কারণ তোমার ডায়োডকে কি করা লাগবে বলো তো, রিপ্লেস করা লাগবে, বুঝছো? তো আশা করি আমরা আজকে লেকচারটা সবাই বুঝতে পারছি। আজকে আসলে আমাদের তো সময় কম, নাহলে আজকে আমরা আরো জিনিসপত্র পড়াইতাম, এগুলো আমরা আজকে পড়ছি সবগুলা। তাহলে চলো আমরা আজকে সময় কম, আমরা ম্যাথগুলো নেক্সট দিন করে দিব। আর কিছু আমরা আরো থিওরি পড়াইতাম আমাদের কয়েকটা, আসলে যেটা চলতরিদের আসলে পড়া, ওই যে ম্যাশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, এগুলো পড়াবো। সো এটা আমরা নেক্সট লেকচারে পড়াবো। আজকে ভিডিও ভালো লাগলে তুমি ভিডিওতে লাইক করতে পারো ভাই। তো আমার ইউটিউব চ্যানেল নতুন হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।